সৃষ্টিকর্তার কৃপায় সবাই ভালো আছি। যাক, পরম কৃপাময় সৃষ্টিকর্তার আশীর্বাদে হয়তো আপনারা সকলেই ভালো আছেন। পরীক্ষা তো সবাই মনে হয় কম বেশি ভালো দিছেন। জি স্যার। স্যার আপনাকেই একদিন আপনার স্টুডেন্ট গুলো কেমন পরীক্ষা দিচ্ছে সেটা দেখতেও তো আসলেন না স্যার। আমি আমার পরীক্ষা, স্টুডেন্টরা পরীক্ষা দিছে, ভালো পরীক্ষা দিছে। আর মানে যারা পড়াশোনা করেছে তারা ভালো পরীক্ষা দিছে, আর যারা পড়ে নাই তারা কিছু কথা তুলিছে, বাদেনি, এ করেনি ও করেনি। ঠিক আছে, এগুলো শুনতে শুনতে আজকে এতদিন স্যার যাবো। যথেষ্ট পরিমাণে বাড়ছে, কোনো পরীক্ষায় এমন কোনো পরীক্ষা দেখাতে পারবে না কেউ যে 100% ইয়ে থেকে আসে, কিন্তু লেখার মতো বড় প্রশ্ন ছোট প্রশ্ন শীত থেকে ছিল। হ্যাঁ, এটা আমি প্রশ্ন দেখেই বলেছিলাম যে প্রশ্ন এমনই হবে, আর সেরকম 100% টাইপের প্রশ্ন হবে। কমন তো কোথা থেকে আশা করা যায় না। আর আর আপনারা যদি সেই যে কমনই যদি আসবে তাহলে তো আপনাদের একদম পুরো শীট তুলে দিত। যাই হোক, ওইসব বিষয় বাদ দেই। যেহেতু আমাদের প্রথম টার্ম পরীক্ষা চলে গেছে, না প্রথম পর্ব চলে গেছে, আমরা দ্বিতীয় টার্মের জন্যই এবার ভাবি। যেহেতু আপনাদের বার্ষিক পরীক্ষা খুব দ্রুতই সম্ভবত হবে, আর 3-4 মাস পরেই হবে। আপনারা হয়তো মনে হয় পরীক্ষার রুটিন, আপনাদের প্রথমে সিলেবাস দেওয়া হয়েছিল, সেইগুলো হয়তো মনে হয় আপনারা দেখলে বুঝতে পারবেন। আর যদি না থাকে তাহলে আছে গ্রুপে, শাহজাহান ভাই আপনাদেরকে দিয়ে দিছে। আপনারা মাত্র 3 জন জয়েন করেছেন। জয়েন করার কথা আরো অনেক মানুষের, কিন্তু জয়েন এখনো করেনি। এদের সাথে এখন আবার একই কথা দ্বিতীয়বার বলা লাগবে, যাতে করে মনে করেন যে আপনাদের সময় নষ্ট হবে। যাই হোক, তা পরীক্ষা দিয়ে তো আপনারা বুঝতে পারছেন যে প্রশ্ন প্যাটার্ন কেমন হইতে পারে, বা প্রশ্ন ধারা বা লেখা ধারা। রাসেল, পরীক্ষা কেমন হয়েছে? শিল্পী খাতুন, এক্সাম কেমন হয়েছে আপনার? জি স্যার, ভালো হয়েছে। যাক। আর জিমি আক্তার? দেখেন, আপনাদের সাথে এবার আমরা আসি। আপনাদের দেখবেন গ্রুপে শাহজাহান ভাই আপনাদেরকে একটা দিয়েছে, পরীক্ষার সিলেবাস দিয়েছে, আসলে কেমন সেকেন্ড টার্মে কি কি হয়। এখানে সেকেন্ড টার্ম প্রথম টার্ম সব মিলে, অর্থাৎ কারিগরি বোর্ডের আওতাভুক্ত যেসব ফাইন আর্টস এর কোর্স আছে, সেই কোর্সের আওতাভুক্ত একটা সিলেবাস দেওয়া আছে। এটা আপনারা প্রথমেই পাইছিলেন, যার কাছে নাই সে আবার দেখে নেবেন। কারণ আপনাদের তো দেওয়ার পরে সেই জিনিসটা পাওয়া যায় না, কারণ আপনাদের হাজার মন্তব্যের পিছনে এই জিনিসটা হারা যায়। যাক, আপনারা যখন জয়েন করেছেন, আমার এখানে জয়েন করেছে মাত্র 5 জন, আমি 5 জনের সাথে কথা বলি। প্রথমে দেখেন, দ্বিতীয় সেমিস্টারে আপনাদের থিওরি আছে 4টা। একটা হিস্টোরি অফ অল আর্ট পার্ট 2। এটা আপনাদের আগে ছিল হিস্টোরি অফ অল আর্ট 1, আর এখন হচ্ছে হিস্টোরি অফ পার্ট 2। এরপরে দেখেন আছে আপনার আর্ট অফ ইথিক্স। ঠিক আছে, ইথনিক গ্রুপস এবং অ্যান্ড ফোক আর্ট অফ বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। অর্থাৎ বাংলাদেশের যেসব শিল্পী আছে আর এবং তাদের যে শিল্পকর্ম, এর সাথে ইন্ডিয়ানদের যে শিল্পকর্ম, সব মিলেই একটা কোর্স চালু করেছে, এই আর কি। এরপরে আপনাদের আছে নোটেবল আর্টিস্ট এন্ড দিয়ার আর্ট অফ ফ্রম হোম এন্ড অ্যাবোর্ড। অর্থাৎ কিছু শিল্পীদের কাজকর্ম নিয়েই তাদের শিল্পকর্ম নিয়েই কথাবার্তা হবে। এই তিনটা আপনাদের থিওরি। আর একটা আছে ইংলিশ, বিজনেস ইংলিশ। ইংলিশ ক্লাসটা নিবে আপনাদের আরেকজন ইংলিশ স্যার। অবশ্যই, যেহেতু ইংলিশ, আপনারা সকলেই কম বেশি ইংলিশে যারা দক্ষ আছে তারা তো ভালো, আর যাদের দক্ষতা এখনো পর্যন্ত সেই আগের মতোই আছে, এখন তারাও একটু সহযোগিতা পাবেন, সবাই পাবেন। এই কারণে আপনারা ইংলিশ ক্লাসটা নিবে অন্য একজন স্যার, আর বাকি তিনটার ভিতরে দুটো আমি নেব, আর একটা ম্যাডাম নেবেন থিওরি। আর প্র্যাকটিক্যাল আছে ড্রয়িং 2। আগেরবার ড্রয়িং 1 ছিল, ড্রয়িং 2 আছে। এবার
ওয়াটার কালার আছে, প্যাস্টেল আছে এবং কম্পোজিশন, এই দুটো আছে। মানে এটা হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে ইয়ে। তারপর আছে আছে গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইনের ভিতরে আছে বিভিন্ন ধরনের আপনার ডিজাইনের কাজ করতে হবে, এই আর কি। আর এরপর আছে সিরামিক্স। সিরামিক্স এর হচ্ছে কাজ তো আপনারা জানেন যে সিরামিকের বেশিরভাগ যেগুলো আমরা হচ্ছে টাইল, তারপরে এই যে মগ ফুলদানি, এগুলো কিন্তু সিরামিকের মাটি, এক ধরনের মাটি আছে যেগুলো হচ্ছে খুবই আঠালো এবং হচ্ছে মানে খুবই মিহি ধরনের হয়ে থাকে। ওই দিয়ে সিরামিকের কাজ করতে হয়, যেহেতু বাড়িতে সকলের হচ্ছে দেখবেন যে মেলামাইনের যে প্লেট গুলো থাকে ওগুলো না, কিন্তু যেটা দেখবেন পলির প্লেট যেটাকে আমরা বলি, ওটাই কিন্তু সিরামিক্স। আর ক্রাফট টু মানে হ্যান্ডক্রাফট, অর্থাৎ কাগজ কেটে হোক, ফুল কেটে হোক, বা যাই যে কোনো ধরনের অবশিষ্ট অংশ কেটে কেটে যে মানে হাতের কাজ করা হয় তাকে হ্যান্ডক্রাফট। এইগুলো হচ্ছে মূল চারটা আপনাদের প্র্যাকটিক্যাল। আর থিওরি হচ্ছে চারটা। আগে ছিল থিওরি তিনটে, এখন চারটা। আপনারা কি দেখেছেন? স্যার টোটাল 8টি সাবজেক্ট। টোটাল 8টা সাবজেক্ট। ও আচ্ছা। আগে বাকি পেয়েছিলেন মনে আছে? আগে ছিল আগে ছিল আগে ছিল মানে থিওরি ছিল 3টা আর প্র্যাকটিক্যাল ছিল 4টি। কি? না না, আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। ওকে স্যার। কথা বলুন, আমি ক্লাস করতে আছি। দেখেন এটা হচ্ছে প্রথম টার্মে। প্রথম টার্মে ছিল হিস্ট্রি অফ অল আর্ট, ঠিক আছে, পার্ট 1। এবার হিস্ট্রি অফ অল আর্ট পার্ট 2। শুধু শুধু টু হয়ে গেছে, একের জায়গায় টু হয়ে গেছে। আর এখানে সিলেবাসও আলাদা আছে দেখেন। হ্যাঁ, নেচার অফ বাংলাদেশ 1। এটা হচ্ছে সেকেন্ড টার্মের তা, একটু খেয়াল করেন, খেয়াল করলে বুঝতে পারবেন। দেখলে বুঝতে পারবেন যে কি কি আছে। কথা বলো কেন? ক্লাস করে কথা বলতে নিষেধ করলাম না? এই প্রথমে 1 দাগ, 2 দাগ, 3 দাগ, আর হচ্ছে এই একদম 9, এই আছে চারটা হচ্ছে। এই ওম। আর বাকি হচ্ছে 4 থেকে 8, এই চারটা হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যাল। অর্থাৎ আপনাদের 8টা হচ্ছে সাবজেক্ট পরীক্ষা হবে। কথা বলিস না তো। আপনাদের কি কি পড়তে হবে? দেখেন, আপনারা হয়তো সিলেবাস মনে খুলে দেখেননি, ঠিক আছে। আপনাদের কোন থেকে প্রশ্ন হয় সেটা মনে হয় আপনারা জানেন না। এদের খেয়াল করে দেখেন, আপনাদের যে হিস্টোরি অফ অল আর্ট পার্ট 2, এটা কিন্তু এখান থেকে আগের থেকে কিন্তু একটু কি হবে, একটু হচ্ছে অন্য ধাঁচের হবে। এতদিন শিখে আসছেন যে শিল্প কিভাবে উৎপত্তি হয়েছে, এবার সেইগুলোরে এদের মধ্যে এবার আসবে হচ্ছে কি, এগুলো হচ্ছে গুণগত মান, দেখতে সুন্দর, নান্দনিকতা, যাকে আমরা বলা হয় অ্যাস্থেটিক, অর্থাৎ নন্দন তত্ত্ব, এর বিচার বিবেচনা, এইগুলো নিয়ে এবার হচ্ছে আপনাদের নতুন সাবজেক্ট আসবে হিস্টোরি অফ অল আর্ট পার্ট 2। আগে 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 করেছেন উৎপত্তি, এবার সেই উৎপত্তির পরে যেটা পাওয়ার পরে যেটা দিয়ে হচ্ছে আপনার সামনে থাকে, ওর দেখার পরে আপনার যে গুণগত মান থাকে, যে এই শিল্পটা দেখতে কেমন, বিচার করেন আপনারা, যেমন খারাপ ভালো মন্দ বিচার করেন না, সেম একইভাবে শিল্পেরও বিচার আছে। যেমন একটা ছবি 10 জনকে দেখালে তার মধ্যে দেখালে 5 জন বলে ভালো আর 5 জন বলে যে না এ পছন্দ হয়নি, বা হচ্ছে আর একটু করলে ভালো হতো, ঠিক আছে, বা এটা এটা এমন না হয় আর একটা হইতো, ঠিক আছে, একে বলা হয় সমালোচনা। আর একেই বলা হয় আবার বিচার, যে এটা ভালো এটা মন্দ। এবার যেটা দেখা গেলো যে ভালোর মান যদি বেশি থাকে,
তাহলে সেটা হচ্ছে তার দিক থেকে প্লাস পয়েন্ট থাকে, আর খারাপের মান থাকলেও প্লাস পয়েন্ট থাকে, যে না অডিয়েন্স জিনিসটাকে অন্যভাবে নিচ্ছে, যার জন্য আমার শিল্পটা আজকে এইভাবে হচ্ছে। যেমন একটা উদাহরণ হচ্ছে মোনালিসা। মোনালিসা পেইন্টিংটা টোটাল 3 বছর ধরে আঁকানো হয়, কারণ আগেকার শিল্পীদের ওই আজকে একটা কলমের দাগ দিয়ে আর দাগ দেওয়ার পরে আর 10 দিন পরে আটা আটা কলমের দাগ দিতে মনে পড়ে। তখন তাদের পর্যাপ্ত সময় ছিল, তারা পর্যাপ্ত হচ্ছে মানে টাইমও পাইতো, যার কারণে তাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু আমাদের অত পর্যাপ্ত টাইম নেই, আমাদের ধর তক্তা মার ব্রেক, আজকে আমাদের যেটা মনে হয়েছে যে আজকে আমরা এটা শেষ করবো, তা করবো, না হলে না, ওই পর্যন্তই। এবার মোনালিসা ছবিটা কেন বিখ্যাত হয়েছে? বিখ্যাত হওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে এই ছবিটা চুরি হওয়ার পরে এটাই সামনে আসছে। আপনি দেখবেন যে কোনো মানুষ হাজার ভালো হোক খারাপ হোক, তার কথা 1 থেকে 2 দিন হবে, কিন্তু যদি তার সম্পর্কে যদি কোনো ঘটনা ঘটে, তাহলে মনে করেন তাকে সারা জীবন মানুষ মনে রাখে। যেমন খুলনায় যাদের বাড়ি আছে, তারা অবশ্যই জানেন যে হচ্ছে এরশাদ সিকদার নামে একজন হচ্ছে সন্ত্রাসী ছিল। সে কিন্তু তার নাম শুনলেই কিন্তু খুলনাবাসী আতঙ্কে থাকতো, কারণ তার কর্মকাণ্ডই ছিল ভয়ঙ্কর। এরকম, ঠিক আছে, যে কোনো জিনিসের প্রতি বা ভালো এবং খারাপ আছে। ভালো থাকলে তাকে হচ্ছে মানুষ কম মনে রাখে, কিন্তু আবার অনেক সময় উদাহরণস্বরূপ সে ভালোকেই আগে টানে। আর দ্বিতীয় কথা হচ্ছে খারাপের ক্ষেত্রে হচ্ছে সবসময় মনে পড়ে যে না ও খারাপ খারাপ খারাপ, একথা বলতেই থাকে। এটা আমাদের বাস্তবতা হয়ে গেছে। দেখেন, আমরা আসলে হিস্ট্রি অফ অল আর্ট পার্ট 2 তে কি কি পড়বো এগুলো জানা দরকার আপনাদের। শুধু আমরা আপনাদেরকে শীট দেব, সেই শীটের আলোকে আপনারা শুধু পড়েই যাবেন পড়েই যাবেন, লাস্টে গিয়ে কোনো কিছু হচ্ছে বুঝবেন না। ওই হচ্ছে ঘটনা হয় কি যে আসলে আমাদের বই কই, মানে আমরা কি পড়তেছি। আপনারা যেমন বাংলায় যেমন পড়ে আসছেন যে মুক্তিযোদ্ধার একটা টপিক থাকে, কবিতার টপিক থাকে, তারপরে একটা গল্পের টপিক থাকে, এরকমই সব টপিক আছে। যেমন দেখেন, আসেন 6 দাগে দেখেন পাঠ্যসূচি। আপনাকে হিস্টোরি অফ অল আর্ট পার্ট 2 তে কি কি পড়তে হবে? এক, নন্দন তত্ত্বের সংজ্ঞা। নন্দন তত্ত্ব হচ্ছে, এর ইংরেজি শব্দ হচ্ছে অ্যাস্থেটিক। যদি আপনার এক কথায় উত্তর আসতে পারে যে অ্যাস্থেটিক শব্দের অর্থ কি, এ কিন্তু প্রশ্ন অবশ্যই আসবে, মাস্ট বি। এবার শিল্প সৃষ্টিতে নন্দন তত্ত্বের ভূমিকা কি বলতে পারেন? কেউ একজন বলতে পারবেন এই প্রশ্নটা একটা একটু মানে কি বলতে চাইছেন? এই যে শিল্প সৃষ্টিতে নন্দন তত্ত্বের ভূমিকা, এই কথাটা একটু কেউ গুরুত্ব বলতে পারবেন? গুরুত্ব মানে এটা কি বলতে চাইছেন, যারা অনলাইনে আছেন? মুড়ি বলে মুড়ি পাইতো না, না খালি একটু খালি এখানে 11 জন মানুষ একটা একটা কথাবার্তা বলতে পারছে না। কি যাস কাশিলে আবার কথা ক্লাস করে সব শোনা যায়। আচ্ছা, যারা আপনারা আছেন এর মধ্যে থেকে 80% কেটে কেটে বলেন যে শুধুমাত্র ভিডিও ওপেন করে কেউ অন্য কাজে ব্যস্ত আছেন, এমন কেউ আছেন? স্যার ঠিক আছে, যদি থাকেন, দয়া করে তাহলে এরকম ক্লাস না করাই বেটার। কারণ হচ্ছে আপনি যদি এই জিনিসটা না বোঝেন। দেখেন, এইখানে একটা কথা বলা হয়েছে শিল্প সৃষ্টিতে নন্দন তত্ত্বের ভূমিকা। এই কথাটার অর্থ হচ্ছে কি, আপনি যখন কোনো, স্যার আসিফ স্যার। আচ্ছা ধন্যবাদ, বলেন দেন এই স্যার কথাটার একটু মানে বলেন তো, শিল্প সৃষ্টিতে নন্দন তত্ত্বের ভূমিকা, এইটার একটু ভূমিকাটা বলেন। স্যার শিল্পতত্ত্বে নন্দন শিল্পের স্যার যে গুরুত্বটা আমাদের মানে যেটা শিখে আমরা মানে কি শেখার মাধ্যমে যেটা আমাদের মান উন্নয়ন বা কল্পকাহিনীটা উন্নয়ন ঘটে সেটাই স্যার মূলত নাকি? আচ্ছা, আর কেউ আছেন? আর কেউ বলবেন? ও তো তাও চেষ্টা করেছে। আর আর কেউ? স্যার প্রাচীনভাবে কি আসলে শিল্প সৃষ্টিতে নতুন কিছু উদ্বোধন করা হয়েছে? আচ্ছা, আর কেউ? নেট কমিটিতেই খেলা গেছে যা তো বাইরে যায়।
দেখেন যে হচ্ছে বাচ্চা নিয়ে যে ক্লাস করতেছেন, ক্লাস করেন সমস্যা নেই, কিন্তু মিউট করেন। আর আপনার যদি প্রয়োজনীয় কোনো বক্তব্য থাকে তাহলে হচ্ছে মিউট অন করে আপনি কথা বলতে পারবেন, এর সমস্যা নাই। দেখেন আপনারা যে দুজন কথা বলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কিছুটা আপনার সাথে মিল আছে, বাকিটা আমি বলি আপনারা শুনেন। আর এর বাইরেও বা বিস্তারিত এর সম্পর্কে আপনারা শিটে পেয়ে যাবেন। দেখেন প্রথম কথা হচ্ছে শিল্প সৃষ্টিতে নন্দন দত্তের হচ্ছে ভূমিকা। এখানে বলতে গেলে কি শিল্প বলতে কি বোঝায়, যে শিল্পী যেটা সৃষ্টি করে তাকে কি বলে? শিল্প বলে। হ্যাঁ, গুড। এবার মনে করেন আপনি যখন একটা জামা কিনতে যান, ছেলে অথবা মেয়ে, এখন যাওয়ার সময় আপনার একটা চাহিদা থাকে না যে আমি এরকম জি স্যার। কালারের জামা পছন্দ করব, থাকে কিনা? জি 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 স্যার, থাকে স্যার। হ্যাঁ, এরপরে দেখা থাকে। গেল যে আপনি কোনো শপিং মলে বা কোনো দোকানে গেছেন, গিয়ে বলতেছেন যে ভাই আমার এরকম কালার বা এরকম নামের যে জামা কাপড় আছে একটু দেখান। তখন কিন্তু দোকানদার আপনাকে দেখায়। এবার দেখানোর পরে আপনার কাছে যখন জিজ্ঞাসা করা হয়, দোকানদার যখন জিজ্ঞাসা করে যে হচ্ছে ম্যাডাম এটা কোনটা নিবেন বা ভাই কোনটা নিবেন, তখন আপনারা কিন্তু যে কোনো একটা জিনিস কিন্তু চয়েস করেন। এই চয়েসটাই হচ্ছে আপনার হচ্ছে কি ভালো লাগা, যে এইটা আমাকে ভালো লেগেছে। এবার বলি নন্দন তত্ত্ব বলতে কি বোঝায়। নন্দন তত্ত্ব বলতে বোঝায় যে জিনিসের মধ্যে সৌন্দর্য, স্বাদ। স্বাদ বলতে কি, অনেক সময় দেখা গেল আপনি কোনো জিনিস দেখতেছেন, দেখে বলছে ওয়াও, মানে আপনার মনে কিন্তু অলরেডি কিন্তু ভালো লেগে গেছে। এই ওয়াওটা কিন্তু একটা ভালো লাগার স্বাদ। যেমন খাবার খাওয়ার সময় যখন দেখেন যে ঝাল বেশি হয়ে যায়, তখন আপনি বলেন না যে ঝাল বেশি হয়ে গেছে, লবণ কম হয়ে গেছে, মিষ্টি বেশি হয়ে গেছে, বলেন কিনা? জি স্যার। এটাই কিন্তু স্বাদ, যেটা আমরা জিহ্বায় পাচ্ছি এটাকে আমরা সাধারণভাবে বলি যে খাবারের স্বাদ। কিন্তু যেটা চোখে দেখে বুঝি যে না এটা আসলে ভালো না, বা এই রংটা আর একটু হইলে ভালো হয়, এটা কিন্তু চোখের স্বাদ। স্বাদ কিন্তু দুই ধরনের, একটা খেয়ে দেখতে হয় আর একটা অনুভব করে দেখতে হয়। এই হচ্ছে দুটো। একেই নন্দন তত্ত্বের মানে মানে মূল ভূমিকা বলা হয়, যার মধ্যে সৌন্দর্য, আপনার হচ্ছে স্বাদ, ভালো লাগা, যেগুলো দেখে আমাদের চোখ খুবই খুবই ভাবে কি করে দৃষ্টিনন্দন ভাবে তাকায় থাকে, সেগুলোই কিন্তু নন্দন দত্ত, যাকে ইংরেজিতে বলা হয় অ্যাস্থেটিক। এবার বলি শিল্প সৃষ্টিতে নন্দন দত্তের ভূমিকা। যখন আপনার চোখের মধ্যে ভালো কিছু থাকবে, যেমন আপনি বলতেছেন যে আমার পছন্দ হচ্ছে লাল জামা, আমি লাল জামার উপরে কি ওড়না পরলে ভালো লাগবে, বা লাল জামার উপরে আমার কোন টাই পরলে ভালো লাগবে। ছেলেরা বলবেন যে লাল জামার উপরে কোন টাই পরলে ভালো লাগবে, বলেন। এখানে তো ছেলে আছেন, আপনারা অবশ্যই তো ভাইবা দিতে যাবেন। মনে করেন যে স্যার, আপনার হচ্ছে জামা হচ্ছে লাল, পারে না। স্যার লালের সাথে সাদা, সাদা ভালো হবে স্যার, সাদা। সাদা কেন কালো ভালো হবে না? লালের সাথে কালোটা ফুটে ভালো। ভালো হবে, ভালো হ্যাঁ, হবে স্যার, কালো রাইট। দেখেন এমডি সাগর লিখেছে স্যার আপনাদের সাজেশন তেমন কমন পড়ে না। এবার যারা পরীক্ষা দিচ্ছেন, সাগর আপনি কি পড়াশোনা করেছিলেন? মনে হয় তো করেননি আপনি। স্যার লালের সাথে কালোটা সবচেয়ে ভালো মানায়। জি, এ দেখেন আপনাদের এক বন্ধু লিখেছে এমডি সাগর স্যার আপনাদের সাজেশন তেমন কমন পড়ে না। এখন আপনারা যারা ক্লাস করতেছেন আপনাদের স্যার মতে এবার স্যার বলেন, হচ্ছে পরীক্ষা তো দিয়ে স্যার আসছেন, কমন স্যার পড়েছে স্যার কিনা? স্যার স্যার মেন কমন হচ্ছে পড়ছে কি, স্যার, কমন পড়ছে। বলেন। স্যার স্যার মেইন হচ্ছে কি মানে শীত থেকে যাচ্ছে একটু ঘুরাই পেঁচে যাচ্ছে, এটা হচ্ছে মেইন। দেখেন আপনি যখন কারোর বাড়িতে খেতে যাবেন তখন আপনার টার্গেট থাকবে কি, যে থাকে হচ্ছে কি যে আমার ডালের পরপরই আমার হয়তো কোনো ডিমের বা কোনো রোস্ট দেবে, তারপরে আমার মাংস দেবে। এটা তো টার্গেট থাকে যে আমি কোনো বিয়ে বাড়ি যাচ্ছি বা কোনো অনুষ্ঠানে যাচ্ছি। কিন্তু সবসময় যে আপনাকে যে ডিম, রোস্ট, তারপরে যে মাংস দেবে তা কিন্তু না, অনেক সময় মাংস আগেও দিতে পারে। তাই আপনি যে হচ্ছে শুধু শীটটাই যে ওই প্রশ্ন আকারে পড়ে যাবেন, কিন্তু শীটের ভেতরে যে কি লেখা আছে, প্রশ্ন যে কি চাচ্ছে, সেটা তো যদি আপনি না পড়েন তাহলে তো আপনি স্বাদ গ্রহণ করতে পারবেন না। আর আজ পর্যন্ত যেহেতু আপনার অনার্স মাস্টার্স কমপ্লিট করা,
আপনারা কখনো দেখতে পাননি যে পরীক্ষায় আমি পড়ে গেছি হচ্ছে পাঞ্জেরি গাইড, হুবহু পাঞ্জেরি গাইড পড়িছে পরীক্ষার সময়, তো তাদের তো সবাই গোল্ডেন ক্লাস পাইতো। পড়াশোনা এমন একটা জিনিস, পড়াশোনা মানে মুখস্থ বিদ্যা না, পড়াশোনা মানে অনুধাবন। জি স্যার। মাস্টার্স কেন করতে হয় জানেন? উফ, আপনারা তো সকলে অনেক কম বেশি মাস্টার্স করেছেন, বলেন দিন মাস্টার শব্দের অর্থ কি? আর মাস্টার শব্দের অর্থ মানে এই ডিগ্রি অর্জনের করার জন্য নাকি? না না, আপনি তো অনার্স করেছেন একটা সাবজেক্টের উপরে, তাই তো নাকি? জি স্যার। আচ্ছা, এবার আপনি তো এক সাবজেক্টের বিভিন্ন ধারা বই পড়েছেন, দেখা গেল আপনি ভূগোল নিয়ে পড়েছেন, সেই ক্ষেত্রে দেখা গেল যে আপনার হয়েছে কি যে হচ্ছে মাস্টার্স। এবার এক অনার্সের একটা যদি আপনার সাবজেক্ট থাকে ভূগোল, সেই ভূগোলের মধ্যে আপনার ভূগোল সম্পর্কিত যাবতীয় যে বিষয়গুলো থাকে সেইগুলোই কিন্তু 4 বছর আপনাকে ভাগ ভাগ করে পড়ানো হয়, তাই তো নাকি? জি স্যার। এইবার মাস্টার্সে কি করা হয় বলতে পারেন? মাস্টার্সটা হচ্ছে মূলত আপনি যে সাবজেক্ট নিয়ে 4টা বছর পড়ে আসছেন তার থেকে আপনার নিজের কি তৈরি করেছেন সেটাই হচ্ছে মাস্টার্স। অর্থাৎ তাকে নিয়ে গবেষণা সুলভ কিছুটা সময় দেওয়াকেই বলা হয় মাস্টার্স। এবার বলেন পিএইচডি কেন করা হয় বলতে পারেন? ছোট ভাষায় বলে দেখেন, যখন কোনো গাছ লাগান তখন হচ্ছে চিন্তা থাকে না যে এই গাছ থেকে আমার ফল হবে, ফল হয়ে আমি খাবো, থাকে কিনা? জি স্যার। এবার দেখেন গাছ হচ্ছে আপনার অনার্স, আপনি গাছ লাগাচ্ছেন, মাস্টার্স হচ্ছে সেই গাছের প্রতিফলন, অর্থাৎ যে ফলটা আপনাকে সামনে আসতেছে। এবার আপনি মানে ফলটা পাকা হয়ে গেছে, এবার কি করতে যাবেন? খাইতে যাবেন, ওটাই হচ্ছে আপনার পিএইচডি। কারণ খাওয়াটা হচ্ছে মানে কি সম্পূর্ণ আপনার ওটাকে হচ্ছে গ্রহণ করা নিজের মধ্যে, যে না আমি এই সম্পর্কে একদম পরিপক্ক একজন মানুষ। সেই সময় কিন্তু আপনাকে একটা ডক্টরেট ডিগ্রি দেবে, ওই ডিগ্রিটাই আপনার সামনে দেবে, একটা ড লিখতে হবে, ডট দিতে হবে। অর্থাৎ কি বাংলাদেশের বলেন আর পৃথিবীর যে কোনো একজন যদি ডক্টরেট কোনো যদি ব্যক্তি থাকে তার মধ্যে আপনি একজন। তাই যারা বলবেন যে স্যার আপনার সাজেশন থেকে পড়ে না, এতে আমার কোনো কিছু করার নেই, কারণ আপনার মতো অনেক স্টুডেন্ট আর আগেও বলে গেছে, তার আগেও বলে গেছে। কারণ আমার এই যে পর্যন্ত আপনাদের এই যে ব্যাচ আছে সেই ব্যাচ পর্যন্ত পড়ানোর পরে ও তার মধ্যে দেখা যায় 90 ভাগের 100 মধ্যে মনে করেন 10 ভাগে এই কথা বলেছে স্যার পড়ে না। আর যারা ঠিক মতো পড়াশোনা করে তাদের কাছে দেখবেন যে কোনো সমস্যাই নেই, কারণ কোনো জিনিস আপনি সহজে পাবেন না, আপনাকে খাটতে স্যার, হবে। এই স্যার যে আমাদের এই রেজাল্ট কত মাস পরে পাবো? হ্যাঁ বুঝিনি। বলছি রেজাল্ট আমরা কত মাস পরে পাবো? 3 মাস। ও আচ্ছা। আর এখন রেজাল্ট দেরি আছে। দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা ফেব্রুয়ারির মাঝামাঝি হবে? ও তো আপনাকে হচ্ছে একটা দিন সম্ভাব্য ডেট দিছে, দিতে পারে, যেরকম সময় হইতে পারে। স্যার যারা যে আমরা মাস্টার্সে যে ফর্ম ফিল আপ করবো, বা আমাদেরও তো মাস্টার্সে ফেব্রুয়ারির মাঝেই পরীক্ষা হবে, তাহলে আমাদের এটা সমস্যা হয়ে যাবে না? দেখেন আমি বলি বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের হাতে মাস্টার্স হাতে অনেক সময় হচ্ছে কম বেশি আকপেস থাকে। যেমন আগের বার হচ্ছে আপনাদের আগে যে নবম ব্যাচ ছিল, সেই নবম ব্যাচেও কিন্তু হচ্ছে একই সিস্টেম ছিল, মাস্টার্স এর পরীক্ষা পড়েছে সাথে আবার হচ্ছে আপনাদের পরীক্ষা পড়েছে, কিন্তু দুটোর মধ্যে একটু পাওয়া গেছে। কারণ অনেক সময় মাস্টার্স এর যখন নিয়ে ফেলে তার মধ্যে যদি হচ্ছে রুটিন তৈরি করে ফেলে, তখন আমাদের দিক থেকে আমাদের মানে ও আমাদের যেসব প্রতিষ্ঠান আছে এরাই হচ্ছে আবার কারিগরি বোর্ডের সাথে কথা বলে যে না এর মধ্যে পরীক্ষা আছে, তাই খুব দ্রুতভাবে সমাধান করলে ভালো হয়, এই হচ্ছে বিষয়। গত বছর মাস্টার্স এর পরীক্ষা গেছে 17-18 ফেব্রুয়ারি, আর এবারও যদি পড়ে এরকম এই ফেব্রুয়ারি থেকে, তাহলে তো আমাদের সমস্যা হয়ে ফেব্রুয়ারিতেই যাবে। আপনাদের হচ্ছে আপনারা বেরোয় যাবেন আশা করা যায়, আমার মনে হচ্ছে। ঠিক আছে। সম্ভব, সবই সম্ভব। ভালো করে বলি শোনো, নবম ব্যাচের হচ্ছে ফাইনালের রেজাল্ট পেয়েছে ক মাস পরে জানো? 4 মাস পরে রেজাল্ট পেয়েছে।
আমি খাতা থেকে পাঠাইছি 1.5 মাসে, তারও আরো আরো 1.5 মাস পরে গিয়ে রেজাল্ট পেয়েছে। তার মধ্যে আছে, এর মধ্যে আমার মারপিট চলেছে। এই যে 15 এই যে আন্দোলন হলো না, ওরা পরীক্ষা দিচ্ছে ফেব্রুয়ারিতে, আর আন্দোলন হয়েছে কবে? আগস্টে। হিসাব করে যাও কয় মাস হয়। স্যার জুনে হয়েছে আন্দোলন, মানে 16ই জুনে হয়েছে। কি পরীক্ষা? না, আপনি আন্দোলনের কথা বলছেন না, তাই না না, বললাম। আমি বলতেছি যে হচ্ছে জুলাই শুরু হয়েছে আন্দোলনের আন্দোলন, আর ফার্স্ট আন্দোলনের মাঝামাঝি সময়ে রেজাল্ট দিছে। ও আচ্ছা। ঠিক আছে। তাই এই যে পরীক্ষার খাতা এখনো পর্যন্ত বোর্ড সব এক জায়গায় নিচ্ছে, নেওয়ার পরে এবার বোর্ড আমাদেরকে ডাক দেবে, মানে স্যার আমাদের এই ডাক দেবে। এবার খাতা কেউ সবাই ভাগ ভাগ করে নিয়ে আসবে, কে খাতা নিয়ে আসবে, তারপরে গিয়ে 1 মাস টাইম দেবে খাতা দেখার পরে। এরপরে খাতা আবার পাঠাবো, রেজাল্ট ওই খাতা আবার পুনর্বার দেখা হবে, মার্কশিট তৈরি হবে, তারপরে আপনাদের খাতা দেখাবে। এখনো এখনো 2.5 মাস লাগবে ধরে রাখেন। নভেম্বর ব্যাচে কি কোনো ফেল আসছে? নবম ব্যাচে ফেল আছে আছে। ও আচ্ছা। শোনেন, ফেল কেন হয় জানেন? আপনি দেখো রেজিস্ট্রেশন কার্ডে দেখালো আপনি হচ্ছে পরীক্ষার খাতায় লিখেছেন, খাতায় লিখলে ফেল হয় না, আপনার উপরে যে কভারটা পূরণ করতে হয় না। অনেকে বলে স্যার আমি ঠিক মতো পূরণ করেছি, কিন্তু ওখানে গিয়ে দেখা গেল যে আপনার হাতে মিলতেছে না। ও আচ্ছা। এই জন্য হয়। আবার প্র্যাকটিক্যালের সময় যারা এই যে তোড়ঘড় লাগায় যে আমি প্র্যাকটিক্যাল দেবো না, আপনি আমারটা সই করে দিয়েন, এই ক্ষেত্রে হচ্ছে অনেক ঝামেলা হয়। কারণ কেন? প্র্যাকটিক্যালের সই আপনি নিজে না করলে, এবার তো আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা দিচ্ছেন, ওরাই আসছিল না, সই করে নিয়ে গেছে। হ্যাঁ, আমাদের কর্তৃপক্ষ আপনার সই করে দিচ্ছে, তাই তো? ওই সেম জি স্যার। ক্যাটাগরি। যাই হোক, অনেক কথাবার্তা হয়ে গেছে, এবার আমরা আসি। আপনাদেরকে শীট দেওয়া হবে, সপ্তাহ দেড়েকের মধ্যে আপনারা হচ্ছে পেয়ে যাবেন। ঠিক আছে, শীট, নতুন শীট। কি প্র্যাকটিক্যাল খাতা অবস্থায় তাই এমনি আপনার সই করেননি? অ্যাটেন্ডেন্স সই করেননি? হ্যাঁ, তাই বলছি তো। দেখেন জি আমি স্যার বলি নন্দন দত্ত, তারপর শিল্প সৃষ্টিতে নন্দন দত্তের ভূমিকা। এবার দেখেন বাস্তব শিল্প আর বিমূর্ত শিল্প বলতে কি বোঝায়। দেখেন বিমূর্ত শিল্পকে প্রথম কথায় বলতে হয় অ্যাবস্ট্রাক্ট আর্ট। অ্যাবস্ট্রাক্ট আর্ট মানে বিমূর্ত শিল্প। আসলে অ্যাবস্ট্রাক্ট আর্টটা হচ্ছে কি, আপনি মনে করেন যে হচ্ছে আপনাকে দেখে মনে হয় যে একদম পুরো রিয়েল। আপনি যদি ছবিও আঁকেন তাহলে রিয়েল ছবি আঁকতেছি। এবার ওই ছবিকে যদি কোনোভাবে ভাঙা হয়, ঠিক আছে, যেমন বিমূর্ত শিল্প এলাকায়। আমি বিমূর্ত শিল্পের একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন তাহলে বিমূর্ত শিল্পের আসলে ছবি কিরকম হয়ে থাকে। এটা এবার হচ্ছে আপনাদের সাবজেক্ট হচ্ছে 8টা, আগে তো 7টা, এবার সাবজেক্ট হচ্ছে 8টা। 8টি। হ্যাঁ, এবার দেখেন বিমূর্ত শিল্প আসলে কি। এই অ্যাবস্ট্রাক্ট আর্ট মানে বিমূর্ত। এই দেখেন অ্যাবস্ট্রাক্ট আর্টে কি কি ছবি থাকে দেখতে পাচ্ছেন সবাই? জি জি স্যার। দেখেন এই আছে অ্যাবস্ট্রাক্ট আর্ট। এই দেখেন এই আঁকা বোকা, এই যেমন দেখেন এই যে মানুষের দেখেন ছবি, এইটাই আমি দেখাচ্ছি আপনাকে, যেটা আমি একটু আমার বললাম। এই দেখেন এই ছবি দেখতে পাচ্ছেন জি, দেখা যাচ্ছে। অনেকগুলো মুখ। এবার এই মুখগুলো দেখে কি মনে হচ্ছে নাক কত লম্বা না? আর একটু জুম করা যায়? হ্যাঁ হ্যাঁ, একটু জুম অবশ্যই, করা। দাঁড়ান 1 মিনিট দেখতেছি। জুম তো করা যাবে অবশ্যই। এবার দেখা যাচ্ছে? জি স্যার, এখন সুন্দর দেখা যাচ্ছে। ওকে। দেখেন এখানে দেখেন হচ্ছে, এখানে মুখ কয়টা আছে? 3টি। দেখেন এই একটা, এই একটা, আর এই একটা। এবার 3টি। হ্যাঁ, এবার এর নাক দেখেন তো কোন পর্যন্ত? মুখ পর্যন্ত। হ্যাঁ, নাক অনেক বড় না? এবার দেখেন চোখ কোথায়? চোখ দেখেন একদম বাইরে চলে গেছে না? জি। এবার দেখেন ঠোঁট দেখেন একদম কিরকম, ঠোঁট ছোট না?
জি স্যার। চোখ এখন গেছে। এবার থুতনি দেখেন কেমন। এই যে কোনো ফর্ম, মনে করেন যে কোনো মানুষের হোক আর যে কোনো জিনিসের হোক, যেগুলোকে আমরা যেমন ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত এই যে ফর্ম থাকে, এই ফর্ম গুলো ভাঙার পরে যেভাবে আমরা শেপ তৈরি করি, এটাকে হচ্ছে বিমূর্ত শিল্প। দেখেন এখানে ইচ্ছা করলে কিন্তু আপনার নিজের যে রিয়েল মুখ আছে না, এটাও কিন্তু আমরা হয়তো পারতাম। তাহলে ওইটা হয়ে যেত হচ্ছে কি, ওটা হয়ে যেত আপনার হচ্ছে বাস্তব ধর্মী শিল্প, অর্থাৎ যেটাকে আমরা বলি হচ্ছে রিয়েল শিল্প বা অরিজিনাল যে হচ্ছে আর্ট যেটাকে আমরা বলি। আর অরিজিনাল আর্টের পরে যে ছবিকে ভাঙা হয় সেটা হচ্ছে বিমূর্ত শিল্প। এইটাই কথাকে বুঝতে পারছেন আপনারা? জি স্যার। হ্যাঁ, জি অন্যরকম হবে। জি এই স্যার। নিয়ে বিস্তারিত আপনাদেরকে হচ্ছে মানে দেখানো হবে, সমস্যা নেই। এবার এবার দেখো শিল্প বিচার। এই যে শিল্প বিচার মানে কি, প্রথমে শিল্প বাদ দাও, আমরা বিচারে আসি। শিল্প এবার মনে বিষয়ে করো তোমার হচ্ছে তুমি কোনো দোষ করিছো, দোষ করলে বিচার হয়তো দেখা গেলো তোমার নিজের মা বাবা, অথবা দেখা গেলো তোমার স্কুলে করলে তোমার শিক্ষক। এখন হচ্ছে বিচার করে, বিচার করলে কি করে, ভালো এবং মন্দ আছে না, সবাই শোনে তো নাকি, যে হচ্ছে এই ছেলেটা কি আদৌ কি দোষ করেছে কিনা। এখন দোষ করার পরে বিচার তো একটা করেই, হয় অল্প লাঠির বাড়ি, না হলে কান্দারে উঠবাস, নাহলে কোনো কিছু তো থাকেই। হ্যাঁ, বিচার বলতে তো এটাকেই বোঝায়। এরপর আসেন এর সামনে দেন শিল্প। এখন শিল্প বলতে হচ্ছে কি, যেটা হচ্ছে শিল্পী তার নিজের শৈল্পিক জ্ঞান থেকে সৃষ্টি করে তাকে বলে শিল্প। সেটা একটা ডাস্টারও হইতে পারে, এই যে ডাস্টার, একটা এই মার্কার পেনও হইতে পারে, জামা হইতে পারে, যে কোনো জিনিস আদারওয়াইজ। এবার দেখেন এর একটা বিচার কেন, অর্থাৎ এই জিনিসটা যে তৈরি হয়েছে এর একটা ভালো দিক আছে। সেটা হচ্ছে কি, এরা বেশি মোটা করা না, যার জন্য কি হচ্ছে, ধরতে সুবিধা হচ্ছে। এবার কিন্তু এর কিন্তু বিচার করতেছি আমরা। কথা কি বুঝতে পারছেন যারা অনলাইনে আছেন? স্যার শিল্প জি স্যার। বিষয়ের আরেক একটু বলেন স্যার। দেখেন শিল্প হচ্ছে শিল্পীর শৈল্পিক চিন্তাধারার মাধ্যমে যে জিনিস তৈরি করা হয় তাকে বলা হয় শিল্প। একদম আপনার ভাষায় বলতে গেলে শিল্পী তার মনের ভাব দিয়ে যে জিনিসটা প্রকাশ করতেছে আপনার সামনে, সেটাই হচ্ছে শিল্প। এবার একটা জিনিস শিল্প বলতে কি, দেখা গেল যে এই একটা মার্কার সে ড্রয়িং করেছে বা বাজারে বের করেছে, একজন মানুষ এটা ড্রয়িং করার পরে এটা বাস্তবে রূপ দিছে হচ্ছে কি, একদম পুরো ভাবে এটা মার্কার হয়ে আসছে। এবার এই মার্কারটা হচ্ছে একটা শিল্প। এই শিল্পের আমরা হচ্ছে বিচার করব কিভাবে, দেখেন বিস্তার হচ্ছে দুই ধরনের, এক হচ্ছে খারাপ এবং ভালো। এর ভালো দিকটা হচ্ছে কি, সাপোজ মনে করেন এইটা ধরতে আমার 3টা আঙ্গুল লাগতেছে, আর এইটা ধরতে আমার কি করতে লাগতেছে, পুরো একটা মুষ্টি না হলে কি করতে পারবো না আমি এটা, মানে ধরতে পারবো না, এমনকি বুঝতে পারবো না। ঠিক আছে, দেখেন এরপর দেখেন এই কলমটা যদি সাপোজ এরকম হইতো, তাহলে আপনাকে কি করতে হতো, এইভাবে ধরে ধরে রাখতে হতো। তাহলে এ দিয়ে ধরলে আপনি কত সময় লিখতে পারতেন, দেখা যেত সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লিখতে পারবেন। তারপর কি হয়ে যাবে, আপনার হাতের কবজি আর ঘুরবে না, ব্যথা হয়ে যাবে। এই হচ্ছে খারাপ দিক, হচ্ছে কি, এটা আমি ধরতে পারছি না, এটা শিল্পের খারাপ দিক। এরপর দেখেন এই কলমটা ভালো দিক হচ্ছে কি, সুন্দরভাবে দেখতে, এর মধ্যে কোনো কাটা ছেঁড়া বা অত উঁচু নিচু নাই, যাতে আমার কি হচ্ছে না, ধরতে কষ্ট হচ্ছে না। এরপর দেখেন এটাকে আপনি যেভাবে নিবেন সেইভাবে আপনি সেই সময় কিন্তু আঁকতে পারবেন, দেখতে পারবেন, লিখতে পারবেন, সবকিছু করতে পারবেন। এটা হচ্ছে ভালো দিক। অর্থাৎ বিচার করা মানে হচ্ছে কোন জিনিসকে আপনার চোখে ভালো এবং মন্দ এই দুটো জিনিসকে যখন আপনি বুঝতে দুটো পারবেন, দিক তখন হচ্ছে বিবেচনা এটা করা হচ্ছে হয়। বিচার। এইটা শিল্পের ক্ষেত্রে হচ্ছে বিচার। দেখা গেল যে আপনি একটু আগে যেমন বললাম যে আপনি লাল শার্ট পরলে আপনার কোন কালারের হচ্ছে আহ আপনার টাই পরলে ভালো লাগবে, কেউ বলেছে সাদা, কারণ সাদাটা আসলে কি, যে মানে আচমকা চোখে লাগলে এই জন্য ভালো লাগে না একটা অবস্থা। কিন্তু দেখেন সাদা যে লালের পরে পড়লেই কিন্তু আপনার চোখে দেখতেছেন যে এটা হাইলাইট হচ্ছে, কিন্তু চোখ কিন্তু আপনাকে কিন্তু কি করতেছে না, নমনীয় করতেছে না, করতেছে। না আপনি স্যার। যখন আপনি যখন লালের উপর কোনো কালো জিনিস পরবেন, তখন কিন্তু লাল এবং কালো এই দুটো কিন্তু দেখবেন কম্পেয়ার হয়ে কি হয়ে যাবে, মিশে যাবে। যেমন দেখেন জি। এই যে পেনটা, এটা কালো মাথা, আর এটা কি গায়ের রং সাদা, ইচ্ছা করলে তো এটা কি করতে পারতো, কালো করতে পারতো, পারতো কিনা?
পারে জি না। স্যার। কিন্তু এখানে তাকে ডিভাইড করেছে, কারণ কেন? এটা মুক্তি আর এটা কি বডি। অর্থাৎ আপনাকে বোঝার সুবিধা করে দিছে যে আপনি টান দিবেন, এটা মুখটি খুলে যাবে আর এটা আপনার আলাদা হয়ে যাবে। কথা বোঝা গেছে? এবার দেখেন, আসেন শিল্পের আলোচনা, আলোচনার জ্ঞান। শিল্প নিয়ে আলোচনা করবেন, সাপোজ মনে করেন যে হচ্ছে ছেলে দেখতে চান বা মেয়ে দেখতে চান, ওইখান থেকেই আসে শিল্পের মধ্যে। ছেলে দেখতে মেয়ে দেখতে গেলে মেয়েদের ছেলেদের অনেক ডিমান্ড থাকে, যে হচ্ছে মেয়ে কোন ক্লাসে পড়ে, তারপরে হচ্ছে এই রান্না বান্না পারে কিনা, বা অন্য কোনো আদার্স জ্ঞান আছে কিনা, এগুলো শোনে কিনা, শোনে। এরপরে আসেন কেন এর সাথে মিল করলাম শিল্প। দেখেন, আপনি যখন কোন শিল্প যখন হচ্ছে আহ, দেখবেন যে বেশিরভাগ শিল্পকর্ম মানুষকে দেখানোর জন্য একটা কি করা হয়, একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়, মানে প্রদর্শনী, যাকে বলা হয় এক্সিবিশন। ঠিক আছে? এই এক্সিবিশনে কিন্তু আপনাদের কি করানো হচ্ছে, দেখানো হচ্ছে যে এই শিল্পটা কে তৈরি করেছে এবং কোন শিল্পী করেছে। এরপরে আপনি দেখার পরে এই জিনিসটা বুঝবেন যে না, সে এখান মধ্যে যে এটার মধ্যে চাহিদা আছে। যেমন দেখেন, সাপোজ আমার 2015 সালে করা একটা শিল্পকর্ম আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ঢাকা শিল্পকলায় আছে, ছিল প্রদর্শনীতে। আসেন, সবাইকে এটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে দেখেন তো কি কি আছে। আমি বাদে কি কি আছে তাই বলেন। একটা প্রবলেম। স্যার একটা ভাস্কর্যের মতো আঁকা স্যার, মানুষের। হ্যাঁ, এখানে মানুষের দুটো মুখ আছে, তাই তো? জি স্যার। আচ্ছা আচ্ছা, দেখেন এই ছবিটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন এই ছবিটার মধ্যে একটা মুখে দেখেন রঙিন অংশ আছে, আর একটা মুখে দেখেন কি আছে, পোড়া, এবং মুখে দেখেন হাড় আছে। আছে কিনা? অর্থাৎ এই দুটো ছবির মুখের মধ্যে বা দুটো ভাস্কর্যের হচ্ছে এই শিল্পকর্মের হচ্ছে গুণগান কি জানেন? এই যেটা রঙিন আছে, এটা হচ্ছে কি আমাদের সামনের, আমরা মানুষের সামনে ভালো মুখ থেকে থাকি না? হ্যাঁ, লোকে দেখে বুঝতে পারে যে আছে ভেতরে কি চলতেছে না চলতেছে। মনে করেন যে মেয়ে তো ভালো বা এ ছেলে তো ভালো। যখন আপনাকে যখন কেউ করে ফেলে, তখন সে কিন্তু ভালো মন্দ ডিফারেন্ট বুঝতে পারে, পারে কিনা? এই পাহাড়টা কিন্তু তার খারাপ অংশ। মানে সামনে দেখতেছি আমি হচ্ছে কি, যে সে স্যার খুবই আমরা ভালো, দেখতে পাচ্ছি না, যদি একটু ঠিক জুম আছে, করে দেখাতেন। আর ভিতরে কি খারাপ। তাই মানুষের মন বোঝা যায় না। তাই এই শিল্পকর্মটা আমার তৈরি করা, এটা হচ্ছে 2015 সালে আমি ঢাকা স্যার দেখা শিল্পকলায় যাচ্ছে না, জমা দিয়েছিলাম। এটা দেখা যাচ্ছে না। বুঝিনি। স্যার দেখা যাচ্ছে না। কি ছবি? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি আপনাদের গ্রুপে দিচ্ছি, দিলেই বুঝতে পারবেন। স্যার আপনাকে তো আমরা মিস করছি যখন আমরা পরীক্ষা দিতে আচ্ছা, যারা গেলাম, মিস যেমন করেছেন তাদের সাথে কথাবার্তা বলবো, সমস্যা নাই। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার দেখতে পাচ্ছেন তো নাকি? জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, গুড। এবার দেখেন, দাঁড়ান আমি একটু এটা ঠিক করে দিই, তারপরে আপনারা দেখতে পাবেন। হ্যাঁ ওকে ওকে দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার দেখেন, মূলত এখানে দেখেন দুটো ছবি দেওয়া আছে। একটা মানুষের মুখ আছে হচ্ছে রঙিন, আর একটা কি আছে, কালো। একটা ভালো। মুখে দেখেন হাড় দেওয়া আছে, হাড়। এই হচ্ছে মাঝখানে ব্যক্তিটা, আমি এটা এটা ভুলে যান, এটা মনে করেন আমি নেই। এই দেখবেন যে এই রঙিন মানুষটার মুখে দেখেন যে একটা, দেখেন হচ্ছে এটা কালো, একটা কাক দেখেন বসে আছে। ঠিক জি আছে? স্যার চোখে কাছে। হ্যাঁ, এই কালো যে কাকটা দেওয়া আছে, এই কালো কাকটা আসলে কি জানেন? এটা হচ্ছে, আমরা বলি না ভালো মন্দ বিচার করার মধ্যে একমাত্র পশু পাখিরাই আগে বিচার করতে পারে। হ্যাঁ, হ্যাঁ স্যার। পারে না। মানুষ মনে করে কি সুন্দর দেখতে, এর মধ্যে কি না জানি আপনার ঠিক নেই, দুটো মিষ্টি কথা বলে দেবে, আহ এর মতো মনে হয় ভালো জিনিস, আর মনে হয় এর মধ্যে সাধু সন্ন্যাসী আর কেউ নেই। এই মানুষটা হচ্ছে, এই যে রঙিন মানুষটা, এটা হচ্ছে আমাদের সামনের প্রতিচ্ছবি, যেটা আমরা মানুষকে বুঝাই
যে বাবু আমি ভালো, সেটা হচ্ছে এই প্রতিচ্ছবি। আর কাকটা হচ্ছে ভালো মন্দ বিচার করার একজন মানুষ। এই কাক দেখাই দিচ্ছে যে আসলে রঙিন দেখলেই যে আপনি এটা বুঝবেন যে এটা যে আদৌ যে ভালো জিনিস তা কিন্তু নয়। কারণ এর মাঝেও কিন্তু কি আছে, পিছনে কি থাকে, কালো আছে না। দেখবেন আপনার কোনো বন্ধু বান্ধব দেখবেন যে যেসব মানুষ দেখবেন মিষ্টি মিষ্টি কথা বলে, দেখবেন তাদের পিছনে দেখবেন যে অনেক কি থাকে, মানে স্বার্থ থাকে বা অনেক দেখা গেলো খারাপ কিছু থাকে। সব কথা বলবো না, কয়েকজনের মধ্যে আছে। এখন সেই ক্ষেত্রে এই দুটোই আছে ভাস্কর্য। এটা হচ্ছে ফেসের ভাস্কর্য, এটা আমি নিজে তৈরি করেছিলাম। এটা 2015 সালে এটা হচ্ছে আমার ঢাকা শিল্পকলায় আপনার হচ্ছে এক্সিবিশনে আমার দেওয়া ছিল, তারই সামনে ছবি এই তোলা। ছবিটা কি তাই আপনার? হ্যাঁ বুঝিনি। এই ছবিটা কি মাঝে আপনি? হ্যাঁ এটা আমি। হ্যাঁ এখন চিনতে পারবেন না, কারণ হচ্ছে অনেক পরিবর্তন হয়েছে এই কারণে। ঠিক আছে, স্যার, আপনাকে অনেক সুন্দর দেখায়। ঠিক আছে, ধন্যবাদ। না আমার স্টুডেন্টরা এখন পর্যন্ত আমার দেখলে আমার চিনতে পারে না, স্যার আপনি আগে কি ছিলেন এখন কি হয়ে গেছেন। এই আছে সম্পূর্ণ করোনায় চেঞ্জ করে দিছে। ঠিক আছে, করোনায় বাড়ি বসে খাইছি আর স্যার, হচ্ছে। এই ছবিটা আপনার 15 সালের ছবি? না এটা 15 সালের ছবি না, এটা হচ্ছে 15 সালে হচ্ছে এই মিশন নিয়ে কাজ করেছিলাম। এটা 2018 ছবি। এ তো চেঞ্জ হয়েছে ক বছর, এই 2 বছর না 3 বছর চেঞ্জ হয়েছে। স্যার, আপনার বাসা কি ওই সাতক্ষীরাতেই? হ্যাঁ আমার বাড়ি সাতক্ষীরা সদরে, একদম শহরের উপরেই বাসা। ও আচ্ছা। না, আপনাদের ওখানে ভাষা তেমন একটা বোঝা যাচ্ছে না, তো এই জন্যই বললাম। আপনি আমাদের মতো স্বাভাবিক ভাবেই কথা বলতেছেন। ও আচ্ছা আচ্ছা। না আমাদের এখানে আমি ভাষা বন্যতে কি করতে খাইছিস। হ্যাঁ, জি স্যার। নুনু এইদিকে আয়। ঠিক আছে, স্যার, যাই হোক আপনাদের প্রত্যেকটা আঞ্চলিক ভাষার ভাষাটা। মধ্যে একটা মজা আছে। হ্যাঁ, যেমন স্যার, সিলেটের আমাদের ভাষা বরিশালের খুব ভাষার কম মধ্যে বোঝা যায়, অনেকটা। চট্টগ্রাম ভাষা তো মোটেই বোঝা যায় না। ঠিক আছে, আর স্যার, বরগুনা আমাদের ভাষা তো বরিশালের মনে করেন ভাষা মাঝে কেমন মাঝে লাগে? মনে হয় যেন চাপা চাপা কথা। কিন্তু মেন কথা হয়েছে কি, যেহেতু আমরা সব জায়গায় মনে করেন যাওয়া আসা আমাদের অভ্যাস, সেই কারণে প্রত্যেকটা জায়গা মিলে একটা হচ্ছে কি হয়ে গেছে, কম্বো হয়ে গেছি। যে না সকলকে মানুষের সাথে বোঝানোর জন্য এরকম ভাবে কথা বললে আমার মনে হয় বুঝতে পারবে। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। যেমন বরিশালে হচ্ছে জাম্বুরা, মানে যেটাকে আমরা বড় ওই যে বাতাবি লেবু বলি না, ওরা বলে জাম্বুরা। জি হ্যাঁ, স্যার। মানে আমার এক ওই বৌদি আছে তো, আমার বড় ভাইয়ের মানে ওয়াইফ। তা উনি এসে প্রথমে বলছে কি যে হচ্ছে জাম্বুরা পাওয়া যায়, আমি তো আকাশতে পড়েছি আচ্ছা জাম্বুরা আসলে কি। পরে যখন বলছে যে না লেবু, বড় লেবুর যে পেট, আমি বললাম, "কি বাংলায় বললে তো বোঝা যায়।" ঠিক আছে, যাই হোক কথা বাদ দেই, স্যার, আমরা ফিরে যাই আবার সেই পড়াশোনার মধ্যে। একটু স্যার, আপনারা জাম্বুরাকে কি বলেন? আমরা জাম্বুরাকে বাতাবি লেবু বলি ম্যাডাম। ও আচ্ছা। মানে লেবির মানে সরি মানে লেবুর মানে বড় ভার্সন। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। ও আচ্ছা। মানে এক এক জায়গায় এক এক কথাবার্তা বলে, যেমন হচ্ছে আমাদের এখানে আহ এই যে কয়েক জায়গায় বলা হচ্ছে ওই যে সিসিঙ্গারে বলে, অনেক জায়গায় পুষি বলে, আবার আরো কি কি কথাবার্তা বলে। আমরা এখানে বলি হচ্ছে চিচিঙ্গা। এটা বলি দেখি। ঠিক আছে, শুধু মাছ আছে সে মাছের সেলস মনে করেন যে আমরা বলি হচ্ছে চ্যাং মাছ, কেউ বলে টাকি মাছ। ঠিক আছে, এই আর কি। যাই হোক ভাষা যাই হোক, আমরা মানুষ, এটাই বড় কথা। এবার দেখেন আছে কি পাশ্চাত্য শিল্পকলা। এই পাশ্চাত্য শিল্পকলা এবং শিল্পীর কর্ম, এই সম্পর্কে আপনাদের সুন্দরভাবে বিস্তারিত আমি প্রতি ক্লাসে নিব। এবার থেকে ক্লাস, প্রত্যেকটা ক্লাস আপনাদের হচ্ছে প্রেজেন্টেশন দেওয়া হবে হচ্ছে প্রজেক্টরের মাধ্যমে। ক্লাস মিস করবেন না। সকলের কাছে একটাই রিকোয়েস্ট, ফাইনাল ইয়ারের পরীক্ষা, কোনোভাবে ক্লাস মিস করা যাবে না। আর গ্রুপে যারা নিজের নিজের ব্যক্তিত্ব নষ্ট করতে গ্রুপে যারা আসেন, তারা দয়া করে গ্রুপে আসবেন না। কারণ আপনাদের কারণে আমার কিছু কিছু ভালো ভালো স্টুডেন্টদের খুব ক্ষয়ক্ষতি হচ্ছে। আমি চাই না তাদের ক্ষয়ক্ষতি হোক। কারণ স্যার, গ্রুপে আজাতে কথা বলার তো কোনো অপশন আমি দেখি না। তারপরে কিছু কিছু ক্ষেত্রে লোকে দেখি গ্রুপে এসে যে সব কথা না লাগে সেই সব কথাগুলো মানে উল্লেখ করে। ম্যাডাম এই নিয়ে তো মনে করেন যে বহু জল্পনা কল্পনা অনেক আগে থেকেই হচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে স্যার, না। যেসব মানুষ করে তাদেরকে গ্রুপ থেকে বাদ করে দেওয়াটাই মনে করি বেটার। এখন বাদ করে দিয়ে আবার মনে করেন যে আপনাকে ফোন দিবে, স্যার আমাকে এটা অ্যাড করে দেন, আর কত সময় পারবেন।
ঠিক আছে, দোষ করলে মানুষ যদি দোষ শুধরাতে ভালো হয়। এখানে কিছুদিন আগে একটা মেয়ে ছিল, সে দেখতেছে তো তার প্রোফাইল তার হাজবেন্ড এবং মেয়ের ছবি, সেই মেয়ের ছবি আছে। বাপু কেন দরকার তাকে পার্সোনালি ফোন দেওয়া, তাকে বারবার ফোন করা? আমি এই জিনিসটা বললাম না, তাকে বারবার করলে কি সে কি চলে আসবে নাকি তার প্রস্তাবে গ্রহণ করবে? এই জিনিসটা বুঝতে হয় না? হ্যাঁ, তার যদি মনে হয় যে না, আমি কথা বলবো, তাহলে তার উচিত ছিল যে হচ্ছে আপনার সাথে আমার কিছু কথা আছে, তাকে পার্সোনালি সুন্দরভাবে 1 থেকে 2 বার দেওয়ার পর সেই মেয়ে যদি বা সেই ছেলে যদি আকৃষ্টতা বা এবং আগ্রহ দেখায়, তারপরে আপনি হ্যাঁ না শুরু করলেন। কিন্তু আগে থাকতে যদি আপনি মনে করেন যে সব ব্যক্ত একবারে করে দেন, তা সেও তো কিছু না কিছু বসবে নাকি? যাই হোক, না কচু খাওয়ার আগে দেখে দেখে নেওয়া ভালো যে চাহিদা কেমন। এবার আসেন গতিক শিল্পকলা। এই পাশ্চাত্য গতিক রেনেসা, এই রেনেসা কিন্তু স্যার, শিল্প পাশ্চাত্য এবং শিল্পকলা একটু যদি বলতেন বুঝাইয়া, তাহলে লিস্টে উঠাতে পারতাম। হ্যাঁ, বুঝি নাই, বলেন। স্যার, আপনি বলতেছেন আর আমি একটু শীত করতেছি, সেজন্য বলছিলাম যে পাশ্চাত্য শিল্পকলার এটার একটু যদি আবার বলতেন ম্যাডাম, তাহলে এই ভালো এই হতো। পাঁচটো শিল্পকলাটা আসলে হচ্ছে প্রাচীন যে শিল্পকলা গুলো আছে না, জি যে রোম, রোম ছিল কোথায়? রোমের শহর। এই যে মনে করেন যে পৃথিবীতে একটা মাত্র মেয়ের কারণে পুরো রোম সাম্রাজ্য নষ্ট হয়ে গেছে, জানেন? না, আমি এখানে মেয়েকে দোষ দিচ্ছি না, ঠিক আছে? এখানে দোষ দিচ্ছি না, কারণ কি, ওই যে একটা বাগানে দেখবেন যে 1000 ফুলের মধ্যে একটা একটা ফুল দেখবেন সবচেয়ে বেশি আকৃষ্ট হয়। এখন রোমের রোমের ঘটনা কি জানেন? মানে রোম সাম্রাজ্যের পতন সম্পর্কে জানেন কিছু? স্যার না জানি না, স্যার, একটু বলেন। আচ্ছা, বলেন স্যার। রোম ইতিহাসের সাম্রাজ্য পর ধারণা একটু পতন খুবই হয়েছে কম। একটা মাত্র মেয়ের কারণে। মেয়েটা হচ্ছে মানে দুই দেশের দুজন রাজা ছিল। এখন এক রাজার হচ্ছে ওয়াইফ থাকাকালীন সেই আর এক বন্ধু এসে, বন্ধুর ভাই সেই মেয়েকে পছন্দ করে ফেলেন। তাদের মধ্যে গোপনে সম্পর্ক হয়। হওয়ার পরে এবার এক বন্ধু আর সেই যে বন্ধুর ভাই যখন সেই বন্ধুর বাড়িতে আসে, দেখা করতে আসে, তখন তার এরকম প্লেন টেন ছিল না, পুরো নদী পথ এবং সমুদ্র পথ পাড়ি দিয়ে আসা লাগতো। এবার আপনি ডাকিছেন আপনার বাড়িতে খাইতে, এখন হঠাৎ করে সেই বন্ধু সহ বন্ধুর ভাই এসে যদি সেই বাড়ির কোনো মেয়েকে যদি তুলে নিয়ে যায়, মানে তুলে নেওয়া বলা ভুল হয়েছে, সেই মেয়ে যদি দেখা গেল যে চলে আসে, যেহেতু সে আর একজনের বউ হিসাবেই আছে, সে মনে করেন যে আপনার চলে আসছে, কিন্তু আপনার ভাই পর্যন্ত জানে না। এখন দুই বন্ধুর মধ্যে শত্রুতা শুরু হয়। এর মধ্যে এবার শুরু হয় যুদ্ধ। শেষ পর্যন্ত সেই মেয়ে কিন্তু বেঁচে থাকে, কিন্তু ফাঁকের দানে মনে করেন যে বাকি সব পুরো সাম্রাজ্যটাই ধ্বংস হয়ে যায়। কিন্তু রোম ছিল পৃথিবীর একমাত্র সাম্রাজ্য যে সময় শিল্প, সংস্কৃতি, অর্থ সম্পদ, কৃষি, এমনকি আপনার স্থাপত্য কলায় সবচেয়ে বেশি ব্যাপক মানে হচ্ছে বিস্তার লাভ করে। এবার গতিক, গতিক হচ্ছে পাশ্চাত্য শিল্পকলার পরে আসে গতিক শিল্পকলা। এটা নিয়ে আপনাদের বিস্তারিত একটা প্রেজেন্টেশন আমি দেব, খুব সুন্দরভাবে এটা আপনারা দেখতে পারবেন। আর প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী আপনারা সাজেশন পেয়ে যাবেন। সাজেশন বলা ভুল হবে, মানে হচ্ছে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তাই পাবেন, কারণ সাজেশন দিব না। আপনার সাজেশন দিলে বলেন সাজেশন থেকে বাদে না, আমি সাজেশন ঠিকটা কখনো কি মানে পছন্দ করি না। আর আপনার কাছে বলি, আমার যে শীট গুলো আপনাদের দিচ্ছি, এই শীট গুলো নষ্ট করবেন না। এই শীট গুলো কিন্তু নিবন্ধনে কাজে লাগবে। স্যার, প্রথম সেমিস্টার শীট এবং দ্বিতীয় সেমিস্টার মানে শীট এই দুইটাই? হ্যাঁ, ও প্রথম আচ্ছা। সেমিস্টার শীটটা আপনি পাইছেন, দ্বিতীয়টা জি নতুন জি। পাবেন। এবার দেখেন 3 নম্বর, যাকে আমরা সবচেয়ে বেশি মনে করেন আমাদের শিল্পের মধ্যে বেশি বিস্তার লাভ করাইছি, সেটা রেনেসা। বলেন যে রেনেসা শিল্পী, দুজন শিল্পীর নাম বলেন তো, বলেন। রেনেসা দুজন শিল্পীর নাম বলেন, পড়িছেন? বলেন, এই বলেন, অনলাইন আছেন বলেন। কি, আবার একটু বলেন তো। রেনেসার দুজন শিল্পীর নাম বলেন। সরি স্যার, জানা নাই। মনে নেই? পড়নি? কি বলো, পড়নি? লিওনার্দো দা ভিঞ্চি কোন সময়কার শিল্পী ছিলেন? স্যার পড়ছিলাম তো মনে নেই। আসেন, লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, পাবলো পিকাসো, এগুলো সব রেনেসার আমলে শিল্পী ছিলেন।
এবার লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন প্রখ্যাত কি চিত্রশিল্পী, ভাস্কর, আর্কিটেকচার, তারপরে হচ্ছে কি অস্ত্রবিজ্ঞানের জনক, যার অবদান সবচাইতে বেশি। এই যে এখন আমরা কি করি, মানুষ মারা যাওয়ার পরে পোস্টমর্টম করে না, এই পোস্টমর্টম কিন্তু প্রথম লিওনার্দো দা ভিঞ্চি প্রথম করেছিল। করে মানবদের প্রত্যেকটা অঙ্গের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে কোথায় কোন জায়গায় কয় ইঞ্চির আকপিস আছে এই ফুল ড্রয়িং কিন্তু লিওনার্দো দা ভিঞ্চি প্রথমই করে। এরপরে একটা পাখি কতবার 1 সেকেন্ডে পাখনা মানে কি করে উড়ায়, উনি কিন্তু প্রথম ড্রয়িং করে। এগুলো আপনার পড়া উচিত। রেনেসাঁর সবচেয়ে প্রখ্যাত শিল্পী হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। এবার আসেন, এবার মাইকেল অ্যাঞ্জেলো। মাইকেল অ্যাঞ্জেলো কিন্তু চিত্রশিল্পী ছিলেন না, উনি ছিল হচ্ছে ভাস্কর। ওনার ওনার সবচাইতে মূল্যবান ছবি হচ্ছে হচ্ছে আপনার হচ্ছে ওই যে মা ম্যারিয়াস না, দেখেছেন? কেন মায়ের কোলে যে একজন মানুষ মা মারা অবস্থায় পড়ে থাকে, দেখেননি? দেখেননি ছবি, দেখেননি? হ্যাঁ, ওই হচ্ছে ভাস্কর্য সবচাইতে। আর হচ্ছে ডেভিড, যে ডেভিড শিল্পকর্মটা হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলোর সবচেয়ে প্রখ্যাত ভাস্কর্য। এটা একটা হচ্ছে নুড ছবি, ঠিক আছে, নুড ভাস্কর্য, যেখানে হচ্ছে পুরুষের যে সৌন্দর্য আছে, মানে একটা পুরুষের যে আপনার মানে খোলা অবস্থা থাকে তাতে সৌন্দর্য থাকে, এইটা হচ্ছে তিনি প্রথম হচ্ছে মনে করেন যে নিজের শিল্পকর্মের মাধ্যমে ফুটাই তুলেছিলেন। এখানে খারাপ কোনো কিছু ভাবার কোনো কারণ নেই, কারণ হচ্ছে শিল্পকলা মানেই হচ্ছে আপনাকে যাইতে হবে প্রাচীন যুগে, যেখানে আপনার কোনো বস্ত্র টস্ত্র ছিল না, ঠিক আছে। যাই হোক, আপনাদের তো আর হচ্ছে নুড ড্রয়িং কখনো করানো হবে না, এখন সম্ভব না, এজন্য আপনারা কখনো পারবেন না। আপনার শুনলে বলবেন কি স্যার এই সাবজেক্ট বাদ দেন, এটা পড়বো না। এই জন্য বলি আপনারা 1 বছরে যেটুকু শেখেন সেটুকু শিক্ষা বলে না। আমি আপনাদের 1 বছরে পড়াই তাই কি, এটা আমি নিজে নিজে আমি স্যাটিসফাই না। আপনাদের এই কোর্স সর্বনিম্ন সর্বনিম্ন 2 বছর হওয়া উচিত এই কোর্স। তাও এমন ভাবে মডিফাই করা উচিত যে আপনাকে প্রত্যেকটা অধ্যায় পাই টু পাই শিখতেই হবে হাতে কলমে। সাপোজ বোঝেন আপনারা যারা ছোটবেলাতে ছবি টবি আঁকায় আসতেছেন, কম ছবি টবি আঁকেন, ওই ছবি আর এই চারুকলার ছবির মধ্যে পার্থক্য আকাশ পাতাল। ওই সময় আপনারা আঁকতেন মন গড়া, একটা মানুষের মাথা দিচ্ছি, ছোট একটা পুতুল আঁকতেছি, এই মনে হয় ছবি, কিন্তু ছবি ওটা না। ছবির কম্পোজিশন আছে, পার্সপেক্টিভ আছে, প্রপোর্শন আছে। সবচেয়ে দরকার হচ্ছে প্রপোর্শন। কারণ কেন, আপনি মাথা থেকে কোমর পর্যন্ত যে মাপ দেবেন সেই কোমর থেকে পা পর্যন্ত সেম মাপ। কোনোভাবে এদারসে ওদারসে হয়ে গেলে একদম চলে যাবে, কিন্তু কি হয়ে যাবে, প্রতিবন্ধী করে চলে যাবে। ঠিক আছে, এটা কিন্তু খুব খারাপ জিনিস। কিন্তু আমরা মনে করি কি যে না, ও আমরা আঁকাইছি মানে নাম্বার। এই যে এবার দেখেছেন কতটা পরীক্ষাতে কতটা পাশ করেছে। আপনারা এইটা ভাবেন না আপনারা শুধু আন্দোলন করতে যান, মানে আমি বুঝি না। আমার এই গ্রুপের ছেলে মেয়ে দেখি যে কি করতেছে, আন্দোলন করতে 10 তারিখে আন্দোলন করতে যাবো, কে কে আছেন আমাকে সাড়া দেন। কোনো লাভ হয়েছে? আপনারা যখন জব ক্ষেত্রে পরীক্ষা দিতে যান, পাশ না করলে আপনারা কি করেন, চলে আসেন না, যে এটা হয়তো মনে হয় আমি পারিনি। কিন্তু আপনি এই কোর্সটা আপনি ভালো করে বোঝেন, এই কোর্সটা 10 বছরেও তার যে শূন্য পদ আছে সে কখনো করতে পারবে, কভার করতে পারবে না। এই যে 150 যে পরীক্ষা দিচ্ছে না, এই 150 কিন্তু আপনার পাবে না। 150 হোক 200 হোক যারা রিটেনে পাশ করেছে এরাই কিন্তু সবাই যে চাকরি পাবে তা কিন্তু না। ভাই ভাই গিয়ে যদি আপনার দেখে যে না আমার কোনোভাবে হচ্ছে না, সে বাদ যাবে। এটা এটা লিখিত। সবচেয়ে বেশি সমস্যা হবে 1 বছর মেয়াদিতে, কারণ ওদেরকে প্রচুর স্ট্রাগল করতে হবে ওই ক্ষেত্রে। কারণ ওই ভাই বাবুরে যারা থাকবে আপনাকে সরাসরি সামনে বসে বলবে কি এইটা ড্রয়িং করেন। আপনি এতদিন যাবত তো মুখস্থ করে গেছেন যে কোনোভাবে কি মায়ের কোলে শিশু, এবার তো পড়িছে, তো আচমকা পড়িছে বলে অনেকে পারেনি, যা পেয়েছে তাই আগায় হয়েছে। আর নকশা তো আপনারা যাই হোক দুটো কপি করে রেখে দিয়েছেন, ও আর মাল লেপার হয়ে যাবে। কিন্তু ভাই বাবুরে আপনাকে বলবে আপনি গান পারেন, ঠিক আছে এটা গান গিয়ে শোনান। কবিতা পারেন, পারে। কার কবিতা পারেন? রবীন্দ্রনাথের, তা বলেন। এরপরে বলবে কি যে আপনি তো ড্রয়িং শেখাবেন, আচ্ছা বলেন ড্রয়িং কাকে বলে। এবার ড্রয়িং কাকে বলার 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 পরে বলবে যে আচ্ছা ঠিক আছে আপনি তো বাচ্চাদের ড্রয়িং শেখাবেন, তাহলে একটা একটা কাজ করেন তো, আপনি একটা ছবি আঁকান তো। এখন আপনাকে উল্লেখ করে দেবে, যে কোনো একটা জিনিস উল্লেখ করে দেবে যে এটা আঁকেন তো। দেখলে আপনি যে জীবনে কোনদিন সেটা কোনো টাচই করেননি আপনি। স্যার কথা শোনা যাচ্ছে না স্যার। এই মামা মামা এই যে আপনি সে জায়গায় কোনো টাচই করেননি।
ঠিক আছে, এই জন্য সবকিছু প্রিপারেশন থাকা দরকার। কি আপনি রাতে কি করবেন? আপনি ভালো জায়গা ভালো ভালো কোর্সে ভর্তি হয়েছেন, জানেন আপনি? এইটা আপনাকে বুঝতে হবে। এটা আপনাকে বুঝতে হবে। আপনার জানি না যে আপনার কতটুকু নিজেকে ভাবেন যে এই কোর্সে ভর্তি হয়ে লাভ হয়েছে কি লস হয়েছে। সত্যি লাভ হয়েছে, কারণ আপনারা যদি প্রকৃতভাবে শিখতে পারেন, আপনি আপনাকে যদি বেস্ট তৈরি করতে পারেন, চাকরি আপনাকে দেবে। লিখে রাখেন আপনি। চারুকলা এমন একটা জিনিস, এ হাতে কলমে বিশ্বাসী। যাই হোক, এবার আসি আধুনিক শিল্পকলা, যাকে বলা হয় মডার্ন আর্ট। মডার্ন আর্ট বলতে দেখেন কি কি শিল্প থাকে, আপনাদেরকে দেখায় মডার্ন আর্ট আসলে কি, দেখলে বুঝতে পারবেন। মডার্ন আর্ট দেখেন, মডার্ন আর্টের মধ্যে দেখেন ছবিগুলো দেখেন। এই ছবিটা দেখতে পাচ্ছেন যারা জি অনলাইনে স্যার। আছেন? জি স্যার স্যার। দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, বলেন তো এখানে কি কি আছে, একটু দেখে বলেন। এগুলো কি বলে বুঝতে পারি না। এটা এটা তো স্যার, দেখতে হবে স্যার ম্যাডাম। সমুদ্র নাকি? সমুদ্র মনে হয় সম্ভবত পাশে হয়তো কিছু আছে এখানে। একটু ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, দেখলে দেখবেন অনেক কিছু আছে, দেখেন অনেক কিছু আছে। জি স্যার, অনেক কিছু বাট বলতে পারতেছি না। আচ্ছা, আপনারা তিনজন বলতে পারবেন? সামনে আসেন। আজকে নতুন একজন মানুষ আসছে, শুনি নাকি? আপনি কি নতুন ভর্তি হয়েছেন নাকি আগে আর থেকে? আর স্যার নিচে দেখা যাচ্ছে স্যার এখানে সমুদ্র, বাড়ি বলেন। দেখা যাচ্ছে এরকম কিছু। মনে করেন এইটা হচ্ছে একটা ছবি, এর থেকে কি ছোট কিছু ছোট জানেন? ঘরের মতো পাহাড়, এগুলো কি পাহাড়? হ্যাঁ, হচ্ছে হচ্ছে কিছুটা হচ্ছে, বলেন। ছোট ছোট ঘর পাহাড় উপরে। হ্যাঁ, তারপরে? সমুদ্র স্যার, সমুদ্র দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে বলেন। এই দেখেন, আমি একটু সহজ করে দেই আপনাদের, দেখেন এটা সম্পূর্ণটা হচ্ছে একটা রাতের ছবি। ঠিক আছে, পূর্ণিমা যখন হয় সবচেয়ে বেশি আলো দেয় কখন? চাঁদ। পূর্ণিমা, অবশ্যই পূর্ণিমাতে। দেখেন, চাঁদে চাঁদ হ্যাঁ এইটা চাঁদ। হচ্ছে চাঁদ, জি এটা হচ্ছে চাঁদ। আর এই দেখতে পাচ্ছেন এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এগুলো হচ্ছে তারা। এবার দেখেন, যখন পূর্ণিমা যখন চাঁদ ওঠে তখন কি হয়, মেঘগুলো কি থাকে, পুরোটা ভাসমান থাকে না, ঘূর্ণায়মান থাকে না? দেখেছেন এখানে দেখেছেন এই ছবি দেখেছেন, সব ঘূর্ণায়মান না? এবার দেখেন, জি এবার যদি আপনার বাড়ি যদি কোনো পাহাড় এলাকায় থাকে, এখন এই পাহাড় এলাকায় থাকলে এইটা হচ্ছে আপনার নিচেটা যে বাড়ি, আর এটা হচ্ছে গাছপালা। আর এই যে পাহাড়, দূরের যে পাহাড় থাকে না, এই পাহাড়ের জি পিছনে দেখবেন যখন যখন পূর্ণিমা যখন চাঁদের আলো পড়ে তখন দেখবেন যে একটা সাদা ধোঁয়াশার মধ্যে থাকে, এই সেটাই কিন্তু সেই ধোঁয়াশা। আর এইগুলো জি হচ্ছে জি। কৃষি জমি, আর এগুলো সব হচ্ছে পাহাড়। তাহলে এই আর যে মাছ ছবি দেখেছেন, ছবিটা দেখে আপনার প্রথমে আপনি বুঝতে পারছেন পারেননি, কিন্তু যদি আপনার ছবি খুব দেখা যায় একটা গ্রামের ছবি, যদি আমি কি করতাম সামনে নিয়ে আসতাম, আপনি এখন বলতে পারতেন স্যার এখানে ঘর বাড়ি নদী সব আছে। কিন্তু এটা হচ্ছে মডার্ন আর্ট। বলতে গেলে কি বোঝায়, যে আপনার যে জীবন্ত ছবি আছে ওর থেকে ব্যতিক্রম কি করা যায়, যাকে দেখে মানুষ ভাববে। যেমন আপনারা সবাই এখন দেখে অনেকক্ষণ ভাবতেছেন যে না, দেখেন অনেকক্ষণ ভাবার পর দেখেন অনেকে বলেছে যে এটা এটা গাছ, কেউ বলছে পাহাড়, বলেছে কিনা? জি বলেছে না? স্যার। তাহলে কি এই যে চিত্রকর্ম দেখার পরে আপনার যে চিন্তাধারা কি হয়েছে, আগে ছিল কি দেখলে বুঝতে পারতাম, আর এখন দেখার পরে কি হচ্ছে ভাবতেছি, তাহলে কি হচ্ছে চিন্তাধারা বোঝা যাচ্ছে না আপনার? একে বলে মডার্ন আর্ট, মানে আধুনিক শিল্পকলা। দেখেন, পুরো ইচ্ছা করলে তো কি করতে পারতো, পুরো আকাশটা কি করতে পারতো নীল করে দিয়ে, এরকম এরকম এই ঘূর্ণায়মান না দিলেও তো পারতো। ঘূর্ণায়মান দেওয়ার কারণ কি, আপনি পূর্ণিমার আকাশে তখন দেখবেন মেঘ কিন্তু কি থাকে, হালকা কালো, হালকা দেখবেন সাদা থাকে কিনা, তো সেটাই কিন্তু ঘূর্ণায়মানে। এরা দেখেন দেখেন ডিপ নীল, এরা মানে কি একটু মেঘটা একটু কি বেশি ডিপ। আর যখন লাইট থাকে তখন কিরকম হয়, এরকম ভাষা ভাষা থাকে না, সেটাই বোঝাইছে। এটা কিন্তু ভ্যান গগের আঁকা, বিখ্যাত চিত্রশিল্পী এবং স্যার চিত্রশিল্পী। এটা কি আদিম যুগের নাকি না এই না, এটা মডার্ন যুগের ম্যাডাম, মডার্ন।
ও আচ্ছা আচ্ছা। এটা মডার্ন আর্ট। দেখেন আদিম যুগে মানুষ কি এমন জিনিস থাকতো? আপনার চোখের সামনে যে গ্রাম বাংলার ছবিটা থাকে সেটাকে বলা হচ্ছে কি মডার্ন আর্ট না, সেটাকে বলে আধুনিক আর্ট না, এটাকে বলে প্রাচীন আর্ট। আর এটাকে মডার্ন আর্ট। যেমন আপনাদেরকে এই ছবি দেখানোর পরে আপনারা কি বলছেন যে স্যার এই গাছটা মনে হচ্ছে না, এই দূরে হচ্ছে নদী নালা সমুদ্র সব আপনারা বলেছেন, কিন্তু আদৌ কিন্তু সমুদ্র না, এটা কিন্তু পাহাড়। কারণ অনেক দেখাশোনার পরে বিস্তার করার পরে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে না এর মধ্যে এই জিনিসগুলো আছে। অর্থাৎ মডার্ন আর্ট বলতে বোঝায় যে আধুনিক চিন্তাধারা। কথা বলা গেছে আপনার? জি জি, বুঝতে পেরেছি। হ্যাঁ, গুড। এই আধুনিক শিল্পকলার নিয়ে আমরা আলোচনা করব। এবার হচ্ছে তো বাইজেন্টাইন আধুনিক শিল্পকলা। এখন এই ক্লাসগুলো স্যার এটা আসলে ইজিলি বোঝা যায়। ইনফ্যাক্ট আমি এর আগে ক্লাস করি নাই, তেমন একটা বুঝি নাই, শীট পরে যা বুঝেছি ওভাবে লেগেছে। এখন আপনি শোনেন, যে আমি বলি সহজে আমার বুঝাচ্ছেন। ক্লাস যে করবে তাকে হ্যাঁ বলতে স্যার, হবে শীট শীট। শীট আপনি শীটও একবার পড়তে পারবো, করবেন আর আমার ক্লাস একবার করবেন, দেখবেন আপনার শীট পড়া লাগবে না। করা লাগবে না। এই যে আধুনিক শিল্পকলা যেগুলো বুঝাচ্ছেন ইজিলি বুঝে ফেলেছি, বাট এটা যখন আসবে তখন ওই আপনার কথাগুলো দিয়ে নিজের ভাষায় হ্যাঁ লেখা হ্যাঁ, যাবে। এই তো এটাই তো দরকার। ক্লাসে যদি মনোযোগী থাকেন তাহলে আপনাকে আর কোনো কিছু ভাবা লাগবে না। আমি স্যার দেখবেন এই যে কিছুদিন আগে দেখবেন আপনার গ্রুপে একটা হচ্ছে প্রশ্ন দেওয়া ছিল যে মানুষের চোখের আইকিউ কত। ঠিক আছে, যারা ক্লাস করেছে তারা কিন্তু বলেছে যে না স্যার হয়তো স্যার বলেছিল যে 2:20। অনেকে কিন্তু শিওর করে বলেছে, 2:2 অর্থাৎ সে 0 হবে কিন্তু না ওই স্যার, ক্লাসটা ওটা কিন্তু হবে মনোযোগ দিয়ে 20 শুনিছে। to 20। হ্যাঁ হ্যাঁ, 20 2:20। to 20 হবে। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, 2:0:20 না, 2:20 না। স্যার এটা 20:20। এটা কি প্রশ্ন আসছিল? না স্যার, আসে ছিল। নাই। ঠিক আছে, এই কারণে এবার দেখেন বাইজেন্টাইন শিল্পকলা। এটা হচ্ছে এই আধুনিক শিল্পকলার পরেই। দেখেন আপনাদের এত পরিমাণ মনে করেন দেখতে মনে হচ্ছে 4টা অধ্যায়, কিন্তু এর পড়ার বিস্তার অনেক, প্রচুর পড়তে হবে। আপনাদেরকে শীট আমি দিয়ে দেবো, খুব সম্ভবত 10 দিনের মধ্যে আপনার শীট পেয়ে যাবেন। আমার দুটো পাবেন আর ম্যাডামের একটা পাবেন, ম্যাডাম করে দেবেন। আর ইংলিশ স্যার আপনাদের ইংলিশ শীট দিয়ে দেবেন আপনাদের ক্লাস। স্যার আমাদের ইংলিশ স্যারের নাম কি? হ্যাঁ হ্যাঁ, ইংলিশ স্যারের নাম কি? ইংলিশ স্যার আজকে 7 জন 8 টাকা শুনে দেখবেন। ঠিক আছে, মানে ইংলিশ স্যারের ক্লাস কয়টায় হবে? এই পরপরই হবে। মানে ও আজকে নিবে কিনা বলতে পারবো না, কিন্তু আপনাকে বলে দিবে যে কোন দিন ক্লাস নেবে ইংলিশ স্যার। ও আচ্ছা আচ্ছা। আর বাসা কোথায়? খুলনা। আপনি খুলনাতে আসছেন? ও মানে সাথে বাসা নাকি বেড়াতে আসছেন? ও আচ্ছা। 3টা ক্লাস হবে না, ওই দেখা গেলো যে ভাগ করে দিতে পারে। দেখেন বাইজেন্টাইন শিল্পকলা দেখেন, আমরা যা আলোচনা করবো তাই একবারে আমাদেরকে সংক্ষিপ্ত ভাবে একটু দেখাই দেই। দেখেন বাইজেন্টাইন সাম্রাজ্য বা শিল্প, ওই সময় বাইজেন্টাইন সাম্রাজ্য থেকে শিল্পকলা সৃষ্টি হয়। দেখেন বাইজেন্টাইন সাম্রাজ্য অথবা বাইজেন্টায়াম শব্দটি 4র্থ শতাব্দী থেকে মধ্যযুগীয় গ্রিক ভাষী রোমানদের দ্বারা পরিচালিত। একটু আগে বললাম রোমান সভ্যতা বললাম না, ওই সময়কার সাম্রাজ্যের সৌন্দর্য দেখেন। পর্যন্ত সাম্রাজ্যের নাম হচ্ছে হিসেবে ব্যবহৃত করা হয় যে এই সুবিশাল সাম্রাজ্য গড়ে উঠেছিল রাজধানী কি কনস্টান্টিনোপল কে কেন্দ্র করে। এই সাম্রাজ্যের অপর নাম হচ্ছে পূর্ব অঞ্চলীয় রোমান সভ্যতা। যেটা আপনাদের একটু আগে বললাম যে রোমান সভ্যতা আসলে নষ্ট হয়েছিল কার জন্য? যদিও পশ্চিমাঞ্চলের রোমান সাম্রাজ্যের পতনের পরবর্তী যুগে বিবেচনা করলে কেবল এই নামটি কার্যকারিতা লাভ করে। তখন এই সাম্রাজ্যের অস্তিত্ব ছিল, তখন অনেকেই একে গ্রিকদের সাম্রাজ্য নামে অভিহিত করত। ঠিক আছে, দেখেন এই এর ইতিহাস ক্ষমতা কিভাবে কি তৈরি হয়েছে সেই সময়কার। এই দেখেন রাফায়েলের আঁকা দেখেন চিত্রকর্ম। এই চিত্রটা দেখে কি কি মনে হচ্ছে বলতে পারেন? আসেন। স্যার
তাহলে তো স্যার ওই জন্য স্যার প্রাচীন কালে স্যার মানুষ যখন আসলে প্রাচীন না আহ মানে এই- স্যার, এটাতে গ্রিক, এটাতে ওই গ্রিক সাম্রাজ্যের যে চিত্রকর শিল্পী রাফায়েল, এটা কিন্তু ফ্রেস্কো চিত্র। ফ্রেস্কো বলতে বোঝেন দেয়ালে যে ছবিগুলো আঁকা থাকে ওটা ভেটিকান ফ্রেস্কো চিত্র। ভেটিকান সিটি। দেখেন দুই ভাই দেখেন, দুটো দেখেন মেয়ে আছে, আছে, জি। তা হলো ভাস্কর্য। এইটা আর এইটা কিন্তু ভাস্কর্য, আরে বাকি সব কিন্তু মানুষ। দেখেন গ্রিকদের সময়কার যেভাবে পোশাক আশাক থাকতো, এইভাবে দেখেন এখন দেখা হচ্ছে এই যে এই হচ্ছে রাজা, ঠিক আছে, এর পার দেখেন দাস বসে আছে। পুরো যায় হ্যাঁ, এগুলো। এই দাস, এই একজন দেখানো হচ্ছে, এই রাজা দেখানো হচ্ছে ইয়ে হচ্ছে ফল খাওয়াচ্ছে, ঠিক আছে। এই এবার দেখানো হচ্ছে সেনাপতি, মন্ত্রী। এবার দেখেন একজন মেয়ে দেখেন দাঁড়ায় আছে, মেয়ে। আবার এখানে দেখা যাচ্ছে আপনার যিশু দেখানো, মানে যারা ওই যে খ্রিস্টান ধর্মের যে থাকে, মানে এখানে একটা পুরুষ, ঠিক আছে এইটা। আবার এখানে একজন দেখেন একটা মেয়ে দেখেন মোমবাতি হাত দাঁড়ায় রয়েছে, দেখেন এই মোমবাতি, ঠিক আছে। এগুলো কিন্তু ওই সময়কার সাম্রাজ্য দাদা ঘটেছিল, মানে তারই এইখানে কিন্তু চিত্র। হচ্ছে সকল জাতের, হ্যাঁ, বুঝিনি। বলতেছি যে এই বৈষম্য মানে সকল ধর্মের লোকেই এখানে আছে। না 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 ম্যাডাম, গ্রিক সাম্রাজ্য সম্পূর্ণ খ্রিস্টানদের সময় সময় ছিল, এখানে সম্পূর্ণ খ্রিস্টানদের। ও আচ্ছা। বুঝতে পারছেন? এই দেখেন এখানে দেখেন সব আছে। এই এই জায়গাটায় যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, একটু গুগলে সার্চ দেবেন, দেখতে পাবেন বাইজেন্টাইনের অসংখ্য অসংখ্য কাজ দেখতে পাবেন। এই এই দেখেন এই সবই হচ্ছে, বেশিরভাগ সব হচ্ছে আপনার ফ্রেস্কো চিত্র। এই দেখেন এখানে সবই আছে, এসব রঙিন টাইলস ভেঙে 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 আঁকানো, সব আঁকানো হয়। সমস্যা নেই, এইগুলো নিয়ে আমরা পর্যাপ্ত পরিমাণ আলোচনা করব, যেহেতু আপনাদের পরীক্ষা এর উপরেই, প্রায় নেওয়ার কোনো কিছু নেই, কিন্তু দয়া করে ক্লাসগুলো করবেন মন দিয়ে, তাহলে আর কিছু লাগবে না। জি আপাতত স্যার। তাহলে হচ্ছে আপনার হিস্ট্রি অফ অল আর্টের পাঠ্যসূচি কিন্তু হয়ে গেছে, এই চারটাই। এরপরে আসেন, এরপরে আসি হচ্ছে কি আমাদের, এবার আসি, এবার হচ্ছে আর্ট অফ কি, আর্ট অফ এথনিক গ্রুপ অফ ফোক আর্ট অফ কি বাংলাদেশ, অর্থাৎ নৃগোষ্ঠীদের শিল্প এবং বাংলাদেশের এবং ভারতবর্ষের লোক শিল্প। অর্থাৎ নৃগোষ্ঠী মানে কি, ওই সময়কার যে সেই সময় গোষ্ঠীদের যে কালচার ছিল। এবার বলি, এই এই সাবজেক্টটা একদমই সহজ। এই যে আচার অনুষ্ঠান, বলেন দিন আচার অনুষ্ঠান বলতে কি বোঝায়? সবার আচার না বলো, জলপাই তেঁতুল আচার না কিন্তু, মানে আচার অনুষ্ঠান বলতে কি বোঝায়? যারা অনলাইনে আছেন বলেন। স্যার আচার, গুড, তারপরে স্যার আচার অনুষ্ঠান বলতে বোঝায় স্যার ওই জন্য আপনার এখানে এখানে যে যেমন আমাদের যেমন 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 বৈশাখী অনুষ্ঠান, তারপরে যে বিভিন্ন দেখেন সময় প্রত্যেক, হ্যাঁ ধন্যবাদ আপনাকে, আপনি অনেকটা আগে গেছেন। দেখেন ওদের কালচারটা বোঝায়। যে অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা যা যা পালন করি, এটাই হচ্ছে আচার। যেমন ঈদের সময় যারা হচ্ছে ইসলাম ধর্ম অনুসারী আছে, তারা কিন্তু সুন্দর পোশাক পরে ছেলেরা কোথায় যায়, নামাজ পড়তে যায়। এবার আসার পরে সবার হাতে মিলন হওয়ার কি একটা কোলাকুলি করে না, এটা এটা একটা আচার তো নাকি? এরপরে কি হয়েছে, ভালো মন্দ জিজ্ঞাসা করা, তাদের ধর্মীয় যে বক্তা থাকে তার কথা শোনা, ঠিক আছে, যার কথা আছে সেই কথা শোনা। তারপরে মনে করেন যে কিছু মানুষের হচ্ছে যে দেখাশোনা হয়েছে ওই সময়কার, অর্থাৎ যখন ঈদের যেসব জিনিসগুলো আমরা পালন করি ওটা কিন্তু আচার, ওই অনুষ্ঠানের জন্য আচার। এবার বিয়ের সময় কি হয়, বিয়েতে যেটা যাবতীয় যে আচার অনুষ্ঠান করা হয়, কারণ এখানে কি ধর্ম হচ্ছে আমাদের চারটা মাসের অনুযায়ী, ইসলাম, হিন্দু, তারপর আছে কি হিন্দু বলতে সনাতন ধর্ম, আর হচ্ছে আপনার খ্রিস্টান আছে কি বুদ্ধ ধর্ম। চারটা ধর্মের চার রকম কিন্তু রীতিনীতি আছে, অনুষ্ঠান কিন্তু চার রকম। কিন্তু বিয়ের অনুষ্ঠান সবার ক্ষেত্রে কিন্তু বিয়ের অনুষ্ঠানের নামটা কিন্তু থাকে। এরপর কি হয়েছে, চার ধরনের চারটা অনুষ্ঠানের মধ্যে কি হয়, ইসলাম ধর্মের কিন্তু এক রীতি আছে, এটাকে বলা হয় আচার বলে। আবার হিন্দু ধর্মের আর একটা আচার আছে, বুদ্ধ খ্রিস্টান সব আচার আছে। কিন্তু আপনি কোনোভাবে দেখালে পড়লো যে আচার কাকে বলে, লিখে দিয়ে না তেঁতুলের আচার গুলিয়ে যে খাওয়া হয় এটা আচার স্যার, বলে, ঠিক আচার আছে? কাকে বলে আছে, ওভাবে লেখলে হবে না, যে অনুষ্ঠান কেন্দ্র আপনি করে আছেন, আচার। ও আমি জানিও, এই জন্যই বলতেছি আপনাদের।
দেখেন স্যার আমি একটু বলি। প্রতীক, প্রতীক তো বোঝেন, বোঝেন প্রতীক বোঝেন, প্রতীক বোঝেন না? হ্যাঁ, প্রতীক চিহ্ন। এখন মনে করেন যে আপনি ভোটে দাঁড়ালে যে কোনো একটা চিহ্ন নেন তো নাকি? তারপরে ভোট এবার দেখাবেন যে ইসলাম ধর্মের হচ্ছে প্রতীক কি বলতে পারেন? কোরআন শরীফ। হ্যাঁ, কোরআন শরীফ, যাকে হচ্ছে কি করা হয়, মানে মেন যাকে ভাবা হয়, তাই তো নাকি? যারা অনলাইনে আছেন, হ্যাঁ স্যার স্যার। যদি হ্যাঁ, এবার বলি, এবার হিন্দুদের কিন্তু ওম, এটা এরকম ওম লেখা আছে, এটা কিন্তু তার প্রতীক। খ্রিস্টানদের জি কি স্যার। ক্রস চিহ্ন। আর যিশুদের কিন্তু এটা, ক্রস চিহ্ন। হিন্দুদের কিন্তু কি গৌতম বুদ্ধের ছবি, এটা কিন্তু তাদের একটা প্রতীক। ঠিক আছে, অর্থাৎ চার ধর্মের চারটা প্রতীক আছে। এরপরে এটা কিন্তু ধর্ম কেন্দ্রিক, ধর্মের বাইরেও কিন্তু আরো প্রতীক আছে। এই মোটিভ এবং প্রতীক। এবার মোটিভে আসি। মোটিভ অর্থ হচ্ছে এই যে বঙ্কিম বঙ্কিম না, সরি, মাইকেল মধুসূদন দত্তের কবিতা লিখি না আমরা, কবিতা পড়ি তো নাকি? কবিতার মধ্যে ওই যে সনেট, যে ইয়ার দেখেছেন, যে একই লেখা চারটে ভাবে থাকে, বারবার যে ইয়ে করে হয়, যেমন জাতীয় সঙ্গীতে যেমন আছে না, একটা লাইন যে বারবার সামনে আসে, যেমন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তারপর আবার চার লাইন গাওয়ার পরে কি হয়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি না। অর্থাৎ কি, যে জিনিসটাকে বারবার একটা ছন্দের মধ্যে রিপিট করা হয়, এটা হচ্ছে মোটিভ। যারা অনলাইনে আছেন বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। দেখেন, মোটিভটা মূলত হচ্ছে যাকে কেন্দ্র করে আপনাকে বারবার আপনাকে ফিরে আসতে হবে, এটা হচ্ছে মোটিভ। বলি না যে তোর মোটিভ কিন্তু খারাপ, হ্যাঁ, মানে তোর চিন্তাধারা কিন্তু খারাপ, এই কিন্তু সেই মোটিভ, কিন্তু কিন্তু এই মোটিভটা কিন্তু ভালো কাজের জন্য। এবার দেখেন, আফ্রিকার বিভিন্ন নৃগোষ্ঠী শিল্প, অর্থাৎ আফ্রিকায় মানুষদের যেসব যে আপনারা ওদের যে সংস্কৃতি আছে সেইগুলো নিয়ে আমরা পড়বো। এবার ওষা ওশানিয়ার বিভিন্ন নৃগোষ্ঠীর শিল্প, নৃগোষ্ঠী বলতে কোথায়, যারা হচ্ছে আপনার বিভিন্ন পার্বত্য জায়গায় বা বিভিন্ন গোষ্ঠী থাকে না, এই গোষ্ঠীর কিছু কিছু সংস্কৃতি আছে, এই সম্পর্কে আমাদের জানতে হবে। এরপরে আসেন বিশ শতাব্দীতে আধুনিক শিল্প আন্দোলন, মানে আন্দোলনটা আসলে বিংশ শতাব্দীতে কিভাবে আসছে সেটাই জানতে হবে। লোক শিল্প, লোক মানে কি, এই লোক শিল্প মানে কি? স্যার স্যার একটু ওয়েট, 3 নাম্বারটা আবার একটু বলেন, আমি একটু আবার একটু স্যার, মাটির কোথায় তৈরি করা হয় স্যার? এই লোক শিল্প বলতে কি গ্রামীণ শিল্প? জি স্যার, স্যার স্যার লোক গ্রামের নকশিকাঁথা। মানুষের বলতে গ্রাম। গুলো বানায়, যেমন বুনন, পাট, বাঁশ এগুলো। হ্যাঁ, গুড, এই তো দেখেন বলছে তাঁত বাঁশ, যে শিল্প নিয়ে কাজ করে তাদের লোক শিল্প বলা যায়, তাকে এক কথায় বলতে তাদেরকে বলা হয় নকশিকাঁথা। হস্তশিল্পের নকশি কাঁথা একটা। কাজ। স্যার নকশিকাঁথা। তারপর শিকা তৈরি করা, যেমন বিভিন্ন জি। ধরনের শৌখিন হাড়ি, তারপর শৌখিন হাড়- পাতা, স্যার শৌখিন হাঁড়ি পাতিল ইত্যাদি এগুলোকেই বলে। লোকশিল্পে, সবই লোকশিল্পের মধ্যে অন্তর্ভুক্ত। জি স্যার। কুমোরদের কাজ, ঠিক আছে। এরপর দেখেন, এই লোকশিল্প গেল। এরপর দেখেন ভারতবর্ষের শিল্প, লোকশিল্প। এবার লোক বলতে গেলে প্রথম কথা আসা হচ্ছে গ্রামীণ যে শিল্প, মানে যেটা প্রাচীন থেকে যেটা হয়ে আসতেছে। ভারতবর্ষের কিছু প্রাচীন শিল্প আছে, যেমন তার মধ্যে একটা হচ্ছে ডোকরা কাস্টিং, অর্থাৎ দেখবেন বিভিন্ন ধরনের হচ্ছে পিতলের শোপিস পাওয়া যায় না, পাই জি যাওয়া যায় কিনা? এই শোপিসের ভেতরে দেখবেন দেখবেন যে কি পুরো একদম এরকম সলিড থাকে না, ফাঁপা থাকে না। ফাঁপা বলে বলতে কি, মানে ভালো লাগে বলা হয় গর্ত, অর্থাৎ উপরে এরকম পাতলা করে আবরণ দেওয়া, ভেতরে গর্ত থাকে। হিন্দু সম্প্রদায় বেশি বুঝবে, কারণ হচ্ছে কি বেশিরভাগ পিতলের যেসব যে হচ্ছে দেব দেবী আনা হয় ইন্ডিয়া থেকে, বেশিরভাগ তোমার ভেতরে কিন্তু ফাঁপা। এমনকি শোপিস টাইপের পাওয়া যায়, যেমন বক, তারপরে বিভিন্ন ধরনের যেসব জিনিস রাখি, ওগুলো কিন্তু ভারতবর্ষ সবচেয়ে লোক শিল্পের মধ্যে পড়ে। তারপর আমরা আরো কিছু জানবো। এবার বাংলাদেশের লোক শিল্পের মধ্যে আছে হস্তশিল্প, নকশিকাঁথা, তারপরে বিভিন্ন ধরনের শিল্প আছে, এগুলো নিয়ে আলোচনা করবো। এই সাবজেক্টটা শৌখিন খুবই হাঁড়ি সহজ পাতিল। সাবজেক্ট, শুধু একটু মন দিয়ে পড়লে একদম ইজি। জি স্যার। এরপরে আসেন কি, আমাদের দেশ বিদেশের উল্লেখযোগ্য শিল্পী এবং শিল্পদের, মানে শিল্পকর্মের নাম।
একটু আগে বলা হয়েছে যে রেনেসার শিল্প এবং শিল্পী, দেখেন আপনাদের সহজ হয়ে গেছে, দেখেন কোনটাই এখানে দেশ বিদেশ বলিছে। আর রেনেসার শিল্প এবং শিল্পীর মধ্যে পড়ে লিওনার্দো দা ভিঞ্চি। এই লিওনার্দো দা ভিঞ্চির দুটো চিত্রকর্ম আছে, যা চোখ বুজে পড়বেন তা মনে হয় তার থেকে যে কোনো একটা আসবে। আজকে বলিলাম কোন প্রশ্নটা আসবে সেটাও লিখে নেন। এক হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি সম্পর্কে পড়বেন, আসলে মানুষটা আসলে কে, কি বৃত্তান্ত, কবে জন্মগ্রহণ করেছে, কোন জায়গায় জন্মগ্রহণ করেছে, তার পেশা কি ছিল, এইগুলো তার সম্পর্কে পড়বেন। এটা আছে তার শিল্পীর পরিচয়। এটা আপনার রেনেসাঁর মধ্যে পড়া লাগবে। অর্থাৎ আপনি প্রথম হিস্ট্রি অফ অল আর্ট যদি পড়েন, আপনার এই সাবজেক্টের অর্ধেক ক্লোজ হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? একই জিনিস, ওটাও একই এটাও একই, কারণ ওখানেও সেই শিল্প এবং শিল্পী, এখানেও শিল্প এবং শিল্পী। এখানে আছে কি লিওনার্দো দা ভিঞ্চির শিল্পীর পরিচয় দাও এবং শিল্পকর্ম। এর তাছাড়া দুটো শিল্পকর্ম আছে যে সবচেয়ে বেশি বিখ্যাত। এক হচ্ছে কি মোনালিসা, যারা চোখ বুঝে আপনি লিখতে পারবেন। এরপরে কি দ্য লাস্ট সাপার, এই যে মধ্যাহ্ন ভোজ আছে না, রাতের যে মধ্যাহ্ন ভোজ, এই মধ্যাহ্ন ভোজটা আসলে মূলত বলেন তো আসলে কিসের জন্য হচ্ছে খাওয়ানো হয়েছিল জানেন? জানেন কেউ? জি স্যার। দা লাস্ট সাপার সম্পর্কে জানেন? সরি, জানি না। দা লাস্ট সাপার, জানা নাই। আচ্ছা আমি দাঁড়াই দিচ্ছি, সমস্যা নেই। আসেন, এই ছবি দেখতে পাচ্ছেন? জি স্যার। দাঁড়ান একটু বড় করে দেয়, পর্দায় আসেন। স্যার দেখতে পাচ্ছি স্যার। আসেন, ওকে। দেখেন এই হচ্ছে দা লাস্ট সাপারের ছবি। এবার দেখেন, আসেন আসেন, একটু কষ্ট করেন আজকে দিনটা, তারপর থেকে ইজি হয়ে যাবে, বুঝে যাবো। দেখেন দা লাস্ট সাপারের মূল অর্থ হচ্ছে, হ্যাঁ, দেখেন দা লাস্ট সাপারের, দেখেন দা লাস্ট সাপারের মূল অর্থ হচ্ছে যীশু খ্রিস্টের মৃত্যুর কিছুক্ষণ আগে যে ছবিটা তৈরি করা হয়েছিল, সেই ছবিটা কিন্তু দেখেন এইটা, এই সেই ব্যক্তি যা, সেই হচ্ছে খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট, ঠিক আছে? এই এই হচ্ছে যীশু। আর এর পাশে তার অনুসঙ্গী, মানে অনুসারীরা, এই অনুসারীরা দেখেন সব দেখেন কথোপকথন করতেছে। এখন এর মধ্যে কিন্তু একজন তার খাবারে বিষ মিশাই দিয়েছিল। এর জন্য দেখেন আপনাকে বই পড়া লাগবে না, আপনি আমার কথা শুনলে আপনি বুঝতে পারবেন আসলে বাচ্চারা কি বলতে চাচ্ছে। দেখেন এই যে খাবারটা তিনি খেতে বসছে, এইটাই হচ্ছে তার শেষ খাবার। আর এইটাকেই হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি তার চিত্রকর্মে ফুটিয়ে তুলেছে। এই সবই কিন্তু তারা কিন্তু সব অনুসারীরাই, সব অনুসারীরা। দেখেন এর মধ্যে একজন ব্যক্তি আছে যে এই ব্যক্তিটাকে মানুষ মানে যীশু খ্রিস্টকে মারতে চায়। এই খাবারের মধ্যে বিষ দেওয়া আছে, স্বয়ং এই লোক কিন্তু জানে যে এর মধ্যে বিষ দেওয়া। তারপরও তার অনুসারীদের মধ্যে কোনো ঝামেলা করতে দেবে না বিদায় সে কি করেছে, এটা খাবার কারণ কাউকে কিছু বলতেছে না। এইটাই সে তার লাস্ট সাপার ছবি। এই ছবিটা একটু দেখে রাখবেন, দেখে রাখলে এর গল্প আপনি নিজেই বলতে পারবেন। এটা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির সবচেয়ে প্রখ্যাত চিত্রগুলোর মধ্যে অন্যতম একটা। আর মোনালিসা তো জানেন আপনারাই, এটা দেখা লাগতেছে না। এরপরে আসেন কি রেমব্রান্ড এর চিত্রশিল্পী এবং শিল্পকর্ম, এটাও জানাবো, আমি পড়াবো। পল সেজান, এই তিনটি হচ্ছে বিদেশি শিল্পী। আর এরপরে আছে কি শিল্পী চার্জ জয়নুল আবেদিন, বলেন। মোনালিসা, যারা অনলাইনে আছেন দুটো প্রশ্ন লিখে নেন, এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। স্যার কোন দুইটা? এক এক লিওনার্দো দা নাম্বার আর ভিঞ্চি, কত নাম্বার? হ্যাঁ লিওনার্দো দা ভিঞ্চি সম্পর্কে পড়বেন, মানে লিওনার্দো দা ভিঞ্চির শিল্পী হ্যাঁ, পরিচয়, মানে তার ওইটা লিখেছি সম্পর্কে স্যার। লিখবেন। ওটা লিখেছি, তারপরে কোন নাম্বারটা আবার? এবার লিখবেন তার দুটো শিল্পকর্ম বলতে, একটা হচ্ছে মোনালিসা আর দা লাস্ট সাপার। স্যার আবার একটু বলেন। এই দুটো শিল্পকর্ম মোনালিসা আর লাস্ট সাপার। এই দুটো থেকে কিন্তু যে কোনো, মানে দুটোই আসতে পারে, এ প্রতি বছর স্যার আসে। মোনালিসা আর লাস্ট। দা লাস্ট সাপার অর্থাৎ শেষ মধ্যাহ্ন ভোজ।
বোঝা গেছে? জি স্যার। এবারে জয়নুল আবেদিন। জয়নুল আবেদিনের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছবি কোনটা তার? কত সালে? 43 সালে। এই দুর্ভিক্ষের ছবি তার অবশ্যই গুরুত্বপূর্ণ। আর একটা ছবি আছে, বলেন কি? চিত্রকর্ম ম্যাডাম স্যার। 43 বলবেন তো? ও তো ম্যাডাম 43 হচ্ছে আপনার ওই সময়কে যত সব শিল্পকর্ম করেছে তার একটা চিত্র প্রদর্শন হিসাবে ওটাকে বলা হয়। আর একটা আছে মন পোড়া কত? 70। ওই সময় কি হয়েছিল বলেন? মন প্রায় 70টা হচ্ছে ওই সময় বাংলাদেশে প্রচুর পরিমাণে একটা ভয়াবহ জলোচ্ছ্বাস হয়েছিল 70 সালে। সেই তারই উপর কেন্দ্র করে ওই ছবিটা তার আঁকানো। এবার মন প্রায় 71 আছে, বলেন এটা কি? বলেন মন প্রায় 71 কি? বলেন অনলাইন। জি স্যার। মন প্রায় 71 এটা কি কোনো চিত্রকর্ম নাকি অন্য কিছু? স্যার এটা চিত্রকর্ম স্যার, এটা আছে, হ্যাঁ জি স্যার, এটা চিত্রকর্ম একটি। এই পাগল, মন প্রায় 71 চিত্রকর্ম না, মন প্রায় চিত্র। এটা হচ্ছে চিত্র, চিত্র কর্ম না, এটা হচ্ছে একটা হচ্ছে ছবি। ছবি বলতে কি? জয়নুল ফিল্ম, আবেদিনের একটা। মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে। এটা জহির রায়হানের তৈরি করা। এই জন্য 70 আর 71 জন্য ভুলাই ফেলেন না, বললাম। ঠিক আছে? মন প্রায় 70টা হচ্ছে ওই সময় জলোচ্ছ্বাসের উপরে আঁকানো, এই ছিল জয়নুল আবেদিনের। ঠিক আছে? এর পাশে কামরুল হাসান। বলেন কামরুল হাসানকে বাংলাদেশের কোন শিল্পী হিসেবে ধরা হয় বলেন? হ্যাঁ? না, বলেন না, বলেন। অনলাইন বলেন। না, চিত্রশিল্পী তো উনি আছে, কিন্তু ওনার একটা বিশেষ নাম আছে, যার জন্য উনি বিখ্যাত। অনলাইন বলেন। কামরুল হাসান, মনে করেন যে নিবন্ধনে ভাইবা হচ্ছেন, কামরুল হাসান কে ছিলেন? পটুয়া শিল্পী ছিলেন। পটুয়া শিল্পী ছিলেন। গুড। এবার বলেন পটুয়া শিল্পী কাদের বলা হয় বলেন? স্যার ওই যে গ্রাম বাংলার শিল্প সংস্কৃতি এই টাইপের কিছু একটা মনে হয়। ম্যাডাম কিছুটা হয়েছে, জায়গা মতো আসেন। ওই তো হয়েছে হয়েছে, আপনি এখনো রাস্তার মাঝখানে, মোড়ে আসেন, শেষ করেন। পটু বলতে যারা মনে করেন দেখেন আমি ছবি বলি, আঁকা যারা। পটুয়া শব্দের অর্থ হচ্ছে যারা পটচিত্র আঁকে। এবার বলেন স্যার পটচিত্র আসলে কি? পটচিত্র মূলত হচ্ছে কাপড়ে যে ছবিগুলো আঁকায় গ্রাম বাংলায় বিভিন্ন গানের স্যার মাধ্যমে মোটা বোঝানো মোটা হতো না, কাপড়ের, স্যার মোটা মোটা দেখেছেন? কাপড়ের উপর যে ছবিগুলো আঁকা হচ্ছে তাকে মটচিত্র হ্যাঁ, বলে। কাপড়ের উপরে যেসব ছবি আঁকানো হতো, হয়ে দেখালো বিভিন্ন, দেখালো কি পশু পাখি দিয়ে গান বাজনা হইতো না, এগুলো বলে পটচিত্র। যেমন দেখা যান পটচিত্র কি আপনাদের একবার দেখাই দিয়ে যায়, যেহেতু আপনারা সবই দেখতেছেন, এটা দেখ না দেখলে হবে? দেখেন পটচিত্র কি, এই জায়গায় আসেন, এই দেখেন। দেখতে পাইছেন পটচিত্র কি? অনলাইন দেখতে পাচ্ছেন পটচিত্র কি? জি স্যার। জি হ্যাঁ। স্যার। এই দেখেন এটা কাপড়ে আঁকানো। এই কাপড়ের উপর দেখেন কিছু ধর্মীয় কিছু কথাবার্তা আছে, এইগুলো গানের মাধ্যমে মানুষকে বোঝায়। ঠিক আছে? এই এই চিত্রটাই বেশিরভাগ বাংলাদেশের একমাত্র শিল্পী হচ্ছে কামরুল হাসান। উনি এই চিত্র আঁকতে বেশি পটু ছিল, এই জন্য তাকে বলা হয় পটুয়া শিল্পী। পটু মানে কি? যে বেশি দক্ষ। ঠিক আছে? একে পটচিত্র বলো। এটা ধর্মকেন্দ্রিক হইতে পারে, সাংস্কৃতিক কেন্দ্রিক হইতে পারে। বাংলাদেশে কিন্তু বেশিরভাগ দুটো পটচিত্র দেখা যায়, এক হচ্ছে কি কালীঘাটের পটচিত্র, আর হচ্ছে গাজীর পটচিত্র। গাজীর পটটা খুলনা জেলায় বেশি আঁকানো হতো, গাজীর পট। স্যার স্যার এগুলো কি সেলাই করা নাকি মানে না রং না তুলি ম্যাডাম, দিয়ে এগুলো আঁকানো? হচ্ছে কাপড়ের উপরে রং করা, রং স্যার রং। এটা হচ্ছে কি মোটা মোটা কি রং কাপড়ের উপর ব্যবহার করো স্যার এখানে? এখানে হচ্ছে আপনি অ্যাক্রিলিকও রং করতে পারেন, পোস্টার কালারও করতে পারেন, কালারও করতে পারেন, ফিল্মে আচ্ছা আঁকার আচ্ছা। যে কোনো সমস্যা রংগুলো নেই। তা কত দিয়ে করা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ,
মানে বড় বড় কোটের মধ্যে যে দেয়ালে যে চিত্রে মানে রং আঁকা হয় সেটা দিয়ে কাপড়ের উপরে এই চিত্রটা আঁকা দেখেন হয়। আমি বলে শোনেন, যে রংগুলো কাপড়ের উপরে আঁকলে শক্ত হয় না, আপনারা যারা এই যে যারা হ্যান্ড ব্লক করেন না, জি। এই যে রংগুলো করেন এইগুলোই কিন্তু হচ্ছে কাপড়ে ব্যবহার করা হয়, যেগুলোকে শক্ত তৈরি করে না। কাপড়কে যদি আপনি আছে দেয়ালে যে রং দেখানো হয় ও দিয়ে আঁকলে কিন্তু কি হয়ে যাবে, আপনার শাড়ি কাপড় নষ্ট হয়ে যাবে, শক্ত শক্ত হয়ে যাবে। এই আছে পটচিত্র। হ্যাঁ যান যান, অবশ্যই যান, সমস্যা নেই, যান। এবার আসেন, কামরুল হাসান কেন তার পরিচিত? কামরুল হাসান একজন বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী। তিনি হচ্ছে বাংলাদেশের মানে তাকে পটুয়া শিল্পী বলা হয়, কারণ কি তিনি পটচিত্রের উপর তার বেশি অগাধ শিল্প জ্ঞান এবং শিল্প প্রসাদ, তাকে পটচিত্র বলা হয়। এছাড়াও তিনি বেশি অবদান রেখেছে মুক্তিযুদ্ধের সময়। মনে আছে ইয়াহিয়া খানের একটা হচ্ছে ছবি আঁকাইছিল, কুৎসিত ছবি। হ্যাঁ স্যার, হ্যাঁ, অনলাইনে তাকে দেখছি। উনি লিখেছিল যে এই হানাদারকে কি করতে হবে, মারতে হবে। এটা পোস্টার আঁকেছিল লাল দিয়ে কালো দিয়ে আঁকানো ছিল, মানুষের ইয়াহিয়া খানের মুখের ছবি ছিল, চোখ মুখ বের হয়ে যাচ্ছে। কিছু দেখেননি, ছবি দেখেননি? তা দেখবেন কি করে? স্যার দেখছি অনলাইনে স্যার, দেখেছি। অনলাইনে দেখছি। হ্যাঁ, অনলাইনে দেখছি স্যার। 69 চিত্রকর্ম কিন্তু, এটা হচ্ছে 70 সালে। হ্যাঁ, 69 আঁকা, 70। হ্যাঁ 69। দেখেন আমি বলি, কামরুল হাসান আছে তার ওইটার জন্য বিখ্যাত। এবার বলি বাংলাদেশের যে প্রতীক আছে না, প্রতীক, 5 টাকার কয়েনে দেখেছেন না, 5 টাকায় 1 টাকা 2 টাকার কয়েনে দেখেছেন না প্রতীক? জি। জি স্যার দেখেছি। শাপলা ফুল, পানের পাতা, 4টা তারা আছে, দুপাশে দুটো ধানের শীষ আছে, দেখেছেন? জি স্যার স্যার। তারপর সেতু আছে 5 টাকা। হ্যাঁ, না না, সেতু না ম্যাডাম, স্যার। প্রতীক হচ্ছে শাপলা ফুল, ধানের শীষ, পাট পাতা আছে, 4টা তারা আছে, এটা হচ্ছে বাংলাদেশের প্রতীক। এই প্রতীক চিহ্নের মানে প্রতীকের ডিজাইনার ছিলেন কামরুল হাসান। এবার বলি, বাংলাদেশ জাতীয় পতাকার প্রথম নকশাকার কে ছিলেন? এই বলেন। পঞ্চ- পঞ্চানন কর্মকার স্যার। না না, শিবনারায়ণ দাস। ও হ্যাঁ, শিবনারায়ণ দাস। ইয়েস স্যার। আমাদের দেশের পতাকার প্রথম পতাকায় কয়টা রং ছিল? এ হরিরাম কিয়া হুয়া। হলুদ মাঝে, হলুদ মানচিত্র ছিল আর সবুজ পতাকা এরকম ছিল স্যার। 3টি রং ছিল, হলুদ লাল এবং সবুজ। হ্যাঁ, এরপর হলুদ লাল সবুজ। পতাকার হলুদ শেষ মানচিত্র, গোল অংশ লাল এবং বাইরের অংশটা ছিল সবুজ। সবুজ। এবার বলেন বাংলাদেশের শেষ পতাকার নকশাকার কে ছিলেন? শিবনারায়ণ দাস প্রথম হচ্ছে আমাদের বাংলাদেশের পতাকার নকশাকার ছিল। আর দ্বিতীয় সর্বশেষ আধুনিক পতাকার নকশাকার কে ছিলেন আমাদের দেশের? কে ছিলেন? কামরুল হাসান। কামরুল হাসান, গুড। এইটুকু বলতে যদি এত সময় লাগে হবে কি করে? খুব খুব খারাপ অবস্থা স্যার ও ম্যাডামরা। এই 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 জিনিসগুলো শোনেন, আমি বলি পৃথিবী উল্টে যাবে কোনোভাবে। ভাইবা বোর্ডে যদি পৌঁছান, এই জয়নুল আবেদিন, কামরুল হাসান, SM সুলতান, শফিউদ্দিন আহমেদ, নবের আহমেদ, শামীম শিকদার, এ বেচারা করার নাম যদি আপনারা ভুলে যান আর ওদের কাজকর্ম যদি ভুলে যান, আপনাদের লাইফ একদম পুরো ডাল। বলবেন না শিল্পদা জামিল আলম সম্পর্কে জানেন না, কামরুল হাসান সম্পর্কে জানেন না, আপনারা তো শেষ। এ ভালো কথা, কামরুল হাসান সম্পর্কে তো এ তো আর আপনাদের তো এ তো বিসিএস এর প্রশ্নও আসে এমনকি। হ্যাঁ, কোন সাল? সবই সাল আছে, সাল সাল টাল যুক্ত করতে হবে না। হ্যাঁ দেওয়া হবে, সবই দেওয়া হবে। আজকে আমি সংবাদ আলোচনা করতেছি। এরপরে আসেন SM সুলতান। SM সুলতান হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক শিল্পী যাকে বলা হয়। প্রকৃতির বা মানুষের যে শিল্প বা শিল্পী তাকে বলা দেখা যাচ্ছে, SM সুলতানের কথা বলা হয়। SM সুলতানের সারনেম মানে ছোটবেলার নাম হচ্ছে লাল মিয়া, তো যাকে আমরা ডাক নামে বলা হতো।
এস এম সুলতানের মূলত হচ্ছে উনি ইয়েতে নড়াইলের বাড়ি। নড়াইলে কেউ আসেন না এখান থেকে? যাই হোক, আপনারা বুঝতে পারতেছি পড়াশোনার মধ্যে নাই। যাই হোক, আমরা প্রশ্ন করাবো এই আর কি। তা আপাতত আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম, তার তিনটা বিষয় নিয়ে আলোচনা করা শেষ। দেশ বিদেশের উল্লেখযোগ্য শিল্পী, আর হচ্ছে আপনার এই হচ্ছে আধুনিক হচ্ছে শিল্পকলা বিশ্বের, আর নৃগোষ্ঠী। এই তিনটে হয়ে গেছে। এর থেকে ম্যাডাম যে কোনো একটা চয়েস করতে পারে, তার কাছে যেটা সহজ সরল মনে হবে সেটা। আর বাকিগুলো আমি পড়াবো আপনাদের। তাই আপনাদের যেগুলো হচ্ছে সুবিধা হবে বা পড়তে ইচ্ছে হবে আমাকে বলবেন, আমি হচ্ছে আপনাদেরকে বুঝাই দেবো। যাই হোক, এবার আপনাদের বোঝা জানা যা যা দরকার আছে বাকিগুলো আগামী ক্লাসে হচ্ছে আপনাদেরকে বোঝানো হবে। আর হচ্ছে এরপরে আপনাদের ম্যাডামের ক্লাস শুরু হবে। ধন্যবাদ সকলকে। জি স্যার। হ্যাঁ।